ওয়ালাইকুম, কেমন আছো সবাই? তোমরা যারা ফেসবুক এবং ওয়েব অ্যাপ থেকে ক্লাসটা দেখছো, সবাই কি আমার কথা ক্লিয়ারলি দেখতে এবং শুনতে পাচ্ছ? তোমরা যারা ফেসবুক এবং ওয়েব অ্যাপ থেকে ক্লাসটা করছো, আমার কথা কি ক্লিয়ারলি শোনা যায়? বলো, শোনা যায়? একটু কমেন্ট করে দেই। ওকে, এটা কি হলো? আচ্ছা, শোনা যায়, হ্যাঁ। ওকে, এখন আসছে। আসসালামু আলাইকুম, কেমন আছে সবাই? আজকে আমাদের দেখতে দেখতে চ্যাপ্টার 3 এর 20 নম্বর ক্লাস এবং শেষ ক্লাস চ্যাপ্টার 3 এর উপরে। তো এরপরে তোমাদের চ্যাপ্টার 3 এর যা করাবো, কোনো মানে এক্সট্রা যদি ক্লাস যখন আমি নিব, এক্সট্রা ক্লাস তো নিবই, সেটাতে এমনও থাকবে যে বোর্ডে যতগুলো সৃজনশীল আছে সেগুলোকে আমরা চেক করব, বোর্ডে যতগুলো এমসিকিউ আছে সেগুলোকেও চেক করব। যদিও এমসিকিউ সৃজনশীল আমি এর মাঝেই করিয়ে দিয়েছি, আবার অ্যাডমিশনে যেগুলো কোশ্চেন আসছে সেগুলোও করানোর জন্য আমরা আলাদা আলাদা করে ক্লাস করব। তো এই সাইকেলগুলো তো থাকবেই, তোমাদেরকে মাথায় রাখতে হবে এই সাইকেলগুলো থেকে ডিসকানেক্ট হয়ে যাইও না, যে সাইকেলে পড়া শেষ একবার ডিসকানেক্ট তা হইও না। কারণ সাইকেলগুলো যারা তোমরা চ্যাপ্টার মানে সাইকেল 1-এ যারা আছো, তোমরা ইতিমধ্যেই দেখছো যে আমি সাইকেল শেষ হওয়ার পরেও কম্প্যাক্ট ক্লাস নিয়েছি। এরপরে দেখবা যে এইচএসসির জন্য কম্প্যাক্ট ক্লাস নিব, এইচএসসির জন্য যেগুলো যেগুলো বিগত সালে আসে এমসিকিউ এবং ক্রিয়েটিভগুলো করাবো। আবার অ্যাডমিশনে তোমরা মেডিকেল ভার্সিটির জন্য অ্যাডমিশনের জন্য কোশ্চেন পাবা, আবার ইঞ্জিনিয়ারিংয়ের জন্য তো পাবাই, কম্প্যাক্ট ক্লাস ওখানে পাবাই। মানে সব কিছুই ক্লিয়ার, একেবারে যাতে সব কিছুই কমপ্লিট হয়ে যায় এই সাইকেলগুলোতে, এটা আমি বারবার করেই বলি, তাই না? ওকে, এই সাইকেল ফুল শেষ হবে কবে? আমাদের টার্গেট হচ্ছে আগামী মাসের ফার্স্ট উইকে শেষ করা, 10 তারিখের মধ্যে ইনশাল্লাহ শেষ করে তারপরে 3 আর 4 শুরু করা। তো ঠিক আছে, 3 এবং 4, আচ্ছা 3 এবং 4 নিয়ে আমি একটা মানে ভিডিও দিব তোমাদেরকে। আমি বলি 3 এবং 4 একই সাথে শুরু হবে, 3 এবং 4 একই সাথে শুরু হবে সাইকেলটা। 3 এবং 4 তোমরা একই সাথেই করতে পারবা, সপ্তাহে 4 দিন করে যেই সময়ে হয় সেভাবে করে রেগুলার ক্লাস হবে। যদি পরবর্তীতে মনে হয় একটা দুইটা এক্সট্রা ক্লাস নেওয়ার দরকার, তাহলে এক্সট্রা ক্লাস নিব, কারণ ওইটার টাইম আমাদের 2.5 মাস থেকে 3 মাসে পুরা 3 মানে জৈব যৌগ শেষ করা, জৈব যৌগ পুরা আর কি 2.5 থেকে 3 মাস একেবারে অ্যাডমিশন সহকারে ফুললি কাভার করে দেওয়া। আর 4 নাম্বার সাইকেলে তো বাকি 4টা চ্যাপ্টার আছে, চ্যাপ্টার 1, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4, চ্যাপ্টার 5, এগুলো আমরা ওই 3 মাসের মধ্যে শেষ করা। যদি দেখা যাচ্ছে যে লাস্টে যে একটু অতিরিক্ত ক্লাসের প্রয়োজন হয়, সেটা আমি করে দিব। ঠিক আছে, বুঝছো? ওকে, তো ঠিক আছে, আসো আমাদের আজকের ক্লাস অ্যাকচুয়ালি আমরা শুরু করব যে এই টপিকটা দিয়ে, ইম্পর্টেন্ট যেই জিনিসগুলো আমাদের এখন পর্যন্ত বাদ পড়েছে সেগুলো দিয়ে আমরা শুরু করব। প্রথমত যেটা আমরা শুরু করব সেটা হচ্ছে অক্সাইড। এই অক্সাইড হচ্ছে পি ব্লক পড়াতে গিয়ে আমরা বাদ দিয়েছি সেই অক্সাইড। আমি বলছিলাম সেদিন যে অক্সাইড মূলত হচ্ছে 9 প্রকার, 9 প্রকারের অক্সাইড আছে। অক্সাইডের যদি তোমাকে প্রকারভেদ করতে বলা হয়, হ্যাঁ, তো তো মূলত হচ্ছে অক্সাইড মূলত 9 প্রকারের পাওয়া যায়। ঠিক আছে, 1 নাম্বার হচ্ছে ক্ষারীয় অক্সাইড, 2 নাম্বার হচ্ছে অম্লীয় অক্সাইড, 3
3 নাম্বার নিরপেক্ষ অক্সাইড। 4 নাম্বার হচ্ছে উভধর্মী অক্সাইড। 5 নাম্বার পার অক্সাইড। 6 নাম্বার পলি অক্সাইড। 7 নাম্বার সাব অক্সাইড। আচ্ছা, সাব অক্সাইডটা পরে দেই, আগে দেই সুপার অক্সাইড। 8 নাম্বার সাব অক্সাইড। 9 নাম্বার মিশ্র অক্সাইড। এই 9 প্রকারের মূলত অক্সাইড আছে। লেট করে ফেললাম, কোন পর্যন্ত পড়ানো হয়েছে, জাস্ট এটাই ফার্স্ট স্লাইড। অক্সাইড মূলত হচ্ছে 9 প্রকারের হয়ে থাকে: ক্ষারীয় অক্সাইড, অম্লীয় অক্সাইড, নিরপেক্ষ অক্সাইড, উপধর্মী অক্সাইড, পার অক্সাইড, পলি অক্সাইড, সুপার অক্সাইড, সাব অক্সাইড, মিশ্র অক্সাইড। এই 9 প্রকারের অক্সাইড হয়ে থাকে। বুঝতে পারছো? এই 9টা প্রকারের অক্সাইড তোমাদেরকে জানতে হবে, এই 9টা প্রকারের অক্সাইড সম্পর্কে। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রকার অক্সাইড দেখবা যে এইটা একটা মনে করো সুপার অক্সাইড প্রমাণ করে, এটা একটা পার অক্সাইড প্রমাণ করে, অথবা এটা একটা উভধর্মী অক্সাইড, এটা তো সবচেয়ে বেশি আসে, উভধর্মী অক্সাইড সবচেয়ে বেশি আসে, এটা উভধর্মী অক্সাইড প্রমাণ করো আসে, এবং আমরা গত ক্লাসেও পড়ছি এটা নিয়ে। তো আসো আমরা প্রথমত 1 নাম্বার শুরু করি। আমরা 1 নাম্বার হচ্ছে ক্ষারীয় অক্সাইড। ক্ষারীয় অক্সাইড বলতো ধাতুর অক্সাইড ক্ষারীয় নাকি অধাতুর অক্সাইড ক্ষারীয়, বলতে পারবা? ধাতুর অক্সাইড ক্ষারীয় নাকি অধাতুর অক্সাইড ক্ষারীয়? কি যে সকল কি অক্সাইড, কার অক্সাইড? যে সকল ধাতুর অক্সাইড গুলা ক্ষারীয় হয়। যে সকল ধাতুর অক্সাইড অ্যাসিডের সাথে বিক্রিয়া করে ধাতুর, হ্যাঁ মেটাল, রাইট, ধাতুর সাথে অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে, তাদের ক্ষারীয় অক্সাইড বলে। তাদের ক্ষারীয় অক্সাইড বলে মানে যে সকল যে ধাতুর অক্সাইডগুলা কি করে, ক্ষারের সাথে বিক্রিয়া, অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করে। কারণ ব্যাপারটা কি আসলে আমরা জানি, মানে আমাদের যে বিক্রিয়া যে আমরা জানি অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করলে কি উৎপন্ন করে? অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে লবণ আর পানি উৎপন্ন করে, লবণ প্লাস পানি এটা উৎপন্ন করে। তো এখন যদি একটা কেউ অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, হ্যাঁ, অ্যাসিডের সাথে বিক্রিয়া করলে সেটা অবশ্যই কি হবে, এটা কিন্তু ক্ষার বা ক্ষারক আর কি, অ্যাসিড এবং ক্ষারক লিখে দিয়ে পারে। অ্যাসিড এবং ক্ষারক বিক্রিয়া করলে তো একটা জিনিস দেখো, এইটার আরো এক্সাক্ট ইয়াটা তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে এইটাকে আর একটু এক্সাক্ট ভাবে লিখলে ক্ষারীয় অক্সাইডের জায়গায় একেবারে ক্ষারকীয় অক্সাইড লেখো। কারণ সকল ক্ষারক কিন্তু ক্ষার নয়, কিন্তু সকল ক্ষারই ক্ষারক। তোমরা ক্লাস 9-10-এ পড়ছো। এটা বেটার হচ্ছে এগুলাকে ক্ষারক হিসাবে রিপ্রেজেন্ট করা, এটা বেটার। ক্ষারকীয় অক্সাইড লেখাটা বেটার, একটু কষ্ট করে ক্ষারকীয় লেখো। ক্ষারীয় লিখলে কাটা দেয় না, কিন্তু ক্ষারকীয় লেখাটা বেটার, ক্ষারকীয় লেখাটা বেটার এটা। কারণ
সকল ক্ষারকগুলা পানিতে দ্রবীভূত হয়ে হাইড্রোক্সাইড উৎপন্ন করে না, কিন্তু এগুলো সবগুলা ক্ষারকেই ক্ষারক বলা হয়। এটাই লেখো। দেখো ভালো করে খেয়াল করো, যে অ্যাসিড যদি ক্ষারকের সাথে বিক্রিয়া করে লবণ আর পানি উৎপন্ন করে, তাহলে একটা ধাতুর অক্সাইড যদি অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, তার মানে যদি সেটা ধাতুর অক্সাইডটা হয়, এইখানে যদি একটা আমাদের ধাতুর অক্সাইড থাকে, সেইটা যদি অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ আর পানি উৎপন্ন করে, তাহলে তুমি ডেফিনেটলি বুঝে গেলা যে এই জায়গায় যেটা ছিল সেটা ক্ষারক, ধাতুর অক্সাইডটা ক্ষারকীয়, সেই জন্যই আসলে সেটা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ আর পানি উৎপন্ন করে। একই যৌগ কি একসাথে 9টার মতো, হ্যাঁ কি 9টার মতো আচরণ করতে পারে? না না না, 9টার মতো আচরণ করতে পারে না। আচ্ছা, তো এগুলোর উদাহরণ কি কি হবে? যেমন সোডিয়াম অক্সাইড, তারপরে পটাশিয়াম অক্সাইড, রুবিডিয়াম অক্সাইড, সিজিয়াম অক্সাইড, পটাশিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, কপার অক্সাইড, হ্যাঁ ইত্যাদি। মানে এগুলো যতগুলো অক্সাইড আছে আর কি, মানে যেখানে তুমি ধাতু পাবা এই পাশে একটা ধাতু, আর যেখানে অক্সিজেনের জারণ সংখ্যা অক্সাইড বলতে কি বোঝায়? মানে O2-, যেখানে অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে অক্সিজেনের জারণ সংখ্যা -2, অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে -2। ঠিক আছে, বুঝছো? ওকে। 2 নাম্বার হচ্ছে অম্লীয় অক্সাইড। বলো, ধাতুর অক্সাইড যেহেতু ক্ষারকীয় আর কি, অধাতুর অক্সাইড কি হবে বলো তো? অম্লীয়। যে সকল অধাতুর অক্সাইড পানির সাথে বিক্রিয়ায় অ্যাসিড এবং কার সাথে বিক্রিয়া করবে বলতো? ক্ষারকের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে। ক্ষারকের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে, তাকে কি বলে? তাকে ক্ষারকীয় অক্সাইড বলে। বুঝছো? ক্লিয়ার? বলো তো। হ্যাঁ, ধাতুর অক্সাইড হচ্ছে ক্ষারকীয়, অধাতুর অক্সাইড হচ্ছে অম্লীয়। তাহলে এখন তোমাদের যদি আমি বলি যে কার্বন ডাই অক্সাইড, মনে করো তোমার কাছে আছে কার্বন ডাই অক্সাইড মনে করো পানির সাথে বিক্রিয়া করছে, তাহলে কি উৎপন্ন করে বলো তো? কার্বনিক অ্যাসিড। কার্বন ডাই অক্সাইড পানির সাথে বিক্রিয়ায় কি উৎপন্ন করে? H2CO3, মানে কার্বনিক অ্যাসিড। তাহলে পানির সাথে বিক্রিয়ায় কি উৎপন্ন করতেছে? একটা অ্যাসিড উৎপন্ন করতেছে। আবার এই কার্বন ডাই অক্সাইডকে তুমি যদি মনে করো, অথবা আরো একটা যদি তুমি বিক্রিয়া দাও, ধরো সালফার ডাই অক্সাইড পানির সাথে বিক্রিয়া দাও, কি উৎপন্ন করবে? H2CO3, তাই না? তো সালফিউরাস অ্যাসিড। তাহলে পানির সাথে বিক্রিয়ায় কি উৎপন্ন করে? পানির সাথে বিক্রিয়ায় তোমার অ্যাসিড উৎপন্ন করে। পানির সাথে বিক্রিয়ায় অ্যাসিড উৎপন্ন করতেছে, বুঝছো? পানির সাথে বিক্রিয়ায় অ্যাসিড উৎপন্ন করতেছে। এখন আমি যদি বলি, তো আমার কাছে আছে সালফার ডাই অক্সাইড,
এইটাকে আমি যদি ক্ষারের সাথে বিক্রিয়া দিই, মনে করো NaOH এর সাথে বিক্রিয়া দিলাম, তাহলে কি উৎপন্ন করবে? তাহলে সেই ক্ষেত্রেও তোমার কি উৎপন্ন করবে বলো তো? উৎপন্ন কি করবে বলতে পারবা? কি করবে? এখানে ব্যাপারটা হচ্ছে ভালো করে বুঝে নাও, এটা কিন্তু একটা সুবিধাজনক বিষয় আছে, মানে কিভাবে করে করতে হয় এটা এটা বুঝে নিতে হবে। তুমি দেখো এর সাথে পানির বিক্রিয়া করলে কি উৎপন্ন হইতো? এই যে দেখো অ্যানায়নটা কি হইতো? H2SO3 হইতো, H2SO3 হইতো, তাই না? এটা বলতে পারবা? কেউ একজন বলতে পারবা এটা কি উৎপন্ন হবে? বলো, কে বলতে পারবা? একটু কিন্তু ক্লু দেওয়া আছে, ক্লু ওখানে দেওয়া আছে। হ্যাঁ, আচ্ছা, এখানে একটা জিনিস হচ্ছে এই দুইটা জিনিস যোগ করে দিলে আসে হচ্ছে NaHSO3। দেখো NaHSO3 এটা আসে। অ্যাকচুয়ালি NaHSO3টা আসলে দুইটা জায়গায় আসলে ভেঙে যায়, মানে এখানে যেখানেই এই যে সোডিয়াম বাই সালফাইড আছে, সোডিয়াম বাই সালফাইড যেখানে আছে, যেখানে বাই মানে হাইড্রোজেন সালফাইড, অ্যাকচুয়ালি এইটা থেকে আসলে পানি বের হয়ে যায়। মানে পানি বের হয়ে যায় মানে মানে এখানে তুমি সমতা করে তারপরে পানি বের করতে হয়। অ্যাকচুয়ালি অ্যানায়ন এটাই থাকে, এখানে থাকে Na2SO3 এবং এই পাশে হয় হচ্ছে পানি। তুমি বলবা যে মানে Na2টা কিভাবে পাইলো, তারপরে পানির H2O কোথা থেকে পাইলো? অ্যান্সার হচ্ছে এটাকে সমতা বিধান করতে হয়। মনে করো এই জায়গা থেকে আমি যদি এইটা ডিরেক্টলিও লিখি তারপরও সমস্যা নাই। Na2SO3 প্লাস হচ্ছে তোমার H2O, Na2SO3 প্লাস হচ্ছে H2O, এটা বুঝতে পারছো? তুমি ডিরেক্টলিও এটা তুমি লিখতে পারো এটা। তাহলে এখানে তোমার এইটা আছে দুইটা, তার মানে এখানে তুমি দুই দিলা, দেখো সমতা হয়ে গেছে। মানে এখানে SO2 তো, হ্যাঁ সালফার, হাইড্রোজেন আছে দুইটা, অক্সিজেন 2 2 4টা, হ্যাঁ সমতা হয়ে গেছে। এভাবে করেও তুমি লিখতে পারো। মানে এইটা এইভাবে করেই বরং মনে করো যে তোমার জন্য এইখানে দেওয়াটা লজিক্যাল, যে অধাতুর অক্সাইড ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করে। এই লবণের অ্যাকচুয়ালি এই অ্যানায়নটা আসলে অ্যাসিডের পানির সাথে বিক্রিয়ায় যেই অ্যাসিডটা উৎপন্ন করে তার অ্যানায়নটা আসলে এই লবণের অ্যানায়ন হিসাবে থাকে। বুঝতে পারছো? হোয়াটসঅ্যাপে লাইভ পাচ্ছি না কেন? ওয়েবঅ্যাপে, আচ্ছা ওয়েবঅ্যাপে লাইভ পাচ্ছি না কেন? হুমায়রা ওয়েবঅ্যাপে লাইভ পাচ্ছে না কেন? মানে ওয়েবঅ্যাপে তো কয়েকজন আছে লাইভে, ওয়েবঅ্যাপে কি সবাই পাচ্ছ না? হুমায়রা, ওয়েবঅ্যাপে তো সবাই লাইভে আছে যারা ঢুকতে চাইছে। হ্যাঁ জি স্যার পাচ্ছি। ওকে, ঠিক আছে, বুঝছো? তো এই বিষয়টা হচ্ছে লবণ এবং পানি। যেমন SO3 এর সাথে পানি যোগ করলে কি হয়? পানি যোগ করলে কি হবে বলো তো? H2SO4 হবে, H2SO4 হবে। তাই এইটার সাথে যখন তুমি ক্ষার যোগ করবা, SO3 এর সাথে যখন তুমি ক্ষার যোগ করবা, তখন অ্যানায়ন কিন্তু আসবে সালফেট অ্যানায়ন। এটা কি বুঝতে পারলা? কেন Na2SO4 হয় নাই বুঝছো? এই কথা কি বুঝলো? মানে SO3 এর সাথে পানি যোগ করলে কি হবে? সালফিউরিক অ্যাসিড। যেমন SO2 এর সাথে আমার পানি যোগ করলে কি হয়েছে? সালফিউরাস অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড হয়েছে। SO3 এর সাথে পানি যোগ করলে হবে সালফিউরিক অ্যাসিড। সেই ক্ষেত্রে যদি তুমি ক্ষার যোগ করতা, মনে করো KOH বা NaOH যোগ করতা, সেই ক্ষেত্রে কিন্তু K2SO4 হইতো। বুঝতে পারছো? আমি পারছি না, কি করব? আচ্ছা, তুমি পারছো না, কি করবা? তুমি কি করতে পারো? আচ্ছা, আমাকে মেনশন দিয়ে একটা কমেন্ট করে রাখো, মেনশন দিয়ে একটা কমেন্ট করো, অথবা ডিসকাশন গ্রুপে একটা ইয়া দিয়ে রাখো। আমি যে আর কি ওটা নিয়ে কাজ করে ওকে তোমাকে মেনশন দিতে বলবো, মানে তোমার সাথে কন্ট্যাক্ট করতে বলবো। ওকে, বিষয়টা এরকম। তো যাই হোক, এটা একটা থাকলেই হবে, এটা থাকলেই বুঝাই দিলাম আর কি, এটা জিনিস বুঝো। আচ্ছা, এইটার যে এক্সাম্পলগুলা বলো, অধাতুর যে অক্সাইডগুলো আছে, যেগুলো অম্লীয় অক্সাইড, অধাতুর অক্সাইডগুলা, যেমন উদাহরণ যদি আমি বলি, উদাহরণ তোমার অধাতুর অক্সাইড যেমন হচ্ছে কার্বন ডাই অক্সাইড, তাই না? তারপরে তোমার N2, NO2,
N2O5 P2O5, হ্যাঁ, এরকম যেগুলো আছে এগুলো সবগুলাই হচ্ছে SO2 SO3, এগুলো তো হবেই SO2 SO3, এগুলো সবগুলোই হচ্ছে তোমার অম্লীয় অক্সাইড। ওকে, আচ্ছা 3 নাম্বার হচ্ছে নিরপেক্ষ অক্সাইড। নিরপেক্ষ অক্সাইডগুলো কার অক্সাইড হয় জানো? নিরপেক্ষ অক্সাইডগুলো অধাতুর অক্সাইড। আচ্ছা, এখানে এই কথাটা আমরা লিখছি, কিন্তু এটা হচ্ছে অধাতুর অক্সাইড, এটা ছিল কার অক্সাইড? ধাতুর অক্সাইড, এগুলো কিন্তু লিখছি আমরা। এই নিরপেক্ষ অক্সাইডটা হচ্ছে কার অক্সাইড? অধাতুর অক্সাইড, অধাতুর অক্সাইড, এইটা অধাতুর অক্সাইড। কিন্তু এই অক্সাইডগুলা, এই অধাতুর অক্সাইড প্লাস অধাতুর অক্সাইড প্লাস তোমার অ্যাসিড, নো রিঅ্যাকশন। অধাতুর অক্সাইড প্লাস ক্ষার, নো রিঅ্যাকশন। তাহলে এটাকে আমরা বলবো কি? নিরপেক্ষ অক্সাইড। নিরপেক্ষ অক্সাইড কারা? কার্বন মনোক্সাইড একটা নিরপেক্ষ অক্সাইড, N2O নাইট্রাস অক্সাইড, NO নাইট্রিক অক্সাইড, এগুলো হচ্ছে নিরপেক্ষ অক্সাইড। এগুলো হচ্ছে কি অক্সাইড বলো তো? নিরপেক্ষ অক্সাইড। তাহলে অনেকের ওই যে MCQ এ আসে CO অথবা CO2 নিয়ে তোমার কোশ্চেন আসে। CO2 হচ্ছে অম্লীয় অক্সাইড, CO হচ্ছে নিরপেক্ষ অক্সাইড। সাধারণত কম জারণ সংখ্যাগুলা দেখো, ভালো করে বুঝো। মনে করো নাইট্রোজেনের ক্ষেত্রে তুমি যদি চিন্তা করো তাহলে তুমি বুঝবা। মনে করো নাইট্রোজেনের যে অক্সাইডগুলো আছে N2O, NO, N2O3, NO2, N2O5, এই 5টা অক্সাইড আছে। এই 5টা অক্সাইডের মধ্যে এখানে জারণ সংখ্যাগুলো কি কি? এর জারণ সংখ্যা হচ্ছে +1, এটার +2, এটা +3, এটা +4, এটা হচ্ছে +5 জারণ সংখ্যা। এর মধ্যে জাস্ট প্রথম দুইটা হচ্ছে নিরপেক্ষ অক্সাইড, নিরপেক্ষ অক্সাইড। আর বাকি যে অক্সাইডগুলো আছে এগুলো হচ্ছে অম্লীয় অক্সাইড, এটা হচ্ছে অম্লীয় অক্সাইড। কথা কি বুঝছো? ক্লিয়ার হইছো? NO2 যৌগমূলক না? আচ্ছা, নাইট্রোজেন ডাইঅক্সাইড যৌগমূলকও হইতে পারে। নাইট্রোজেন ডাইঅক্সাইড অনেক কিছু হইতে পারে। NO2, তারপরে SO2, তারপরে মনে করো SO3, তারপরে SO4 তো হয় না, SO3। যেমন SO3 এটা একটা যৌগ, আবার SO3 2- এটা কি একটা যৌগমূলক। NO2 একটা যৌগ, NO2- কি একটা যৌগমূলক। কথা কি বুঝছো? কথা কি বুঝতে পারছো? দুইটাই মানে দুই প্রকারের জিনিসই আছে। এটা যৌগ হিসাবেও কাজ করতে পারে, এটা যৌগমূলক হিসাবেও কাজ করতে পারে। যেমন সালফার ট্রাইঅক্সাইডও হইতে পারে, সালফাইড আয়নও হইতে পারে। বুঝতে পারছো? এরকম আর কি। বুঝতে পারছো? ক্লিয়ার? ওকে, ঠিক আছে। চার নাম্বার হচ্ছে উভধর্মী অক্সাইড। উভধর্মী অক্সাইড মনে হয় আমরা অনেকগুলো এক্সাম্পল দেখে ফেলছি। মানে উভধর্মী অক্সাইড কার অক্সাইড হয় বলো তো? কি ধাতুর নাকি অধাতুর? অ্যান্সার হচ্ছে এগুলো হয় ধাতুর অক্সাইড। ধাতুর অক্সাইড তোমার অ্যাসিডের সাথে বিক্রিয়া করে তোমার লবণ পানি উৎপন্ন করে, আবার কি এই ধাতুর অক্সাইডটা ক্ষারের সাথে বিক্রিয়া করেও সেম লবণ পানি উৎপন্ন করে। তাহলে আমরা এটা কি সন্নিবেশ বন্ধনের জন্য না? সন্নিবেশ বন্ধনের মানে সন্নিবেশ বন্ধন তো থাকেই, কিন্তু ডাবল বন্ড দিয়েও গঠিত হয়। মানে একটা জিনিস বিভিন্ন প্রকারের বন্ধনে আবদ্ধ হইতে পারে। বুঝতে পারছো? বিভিন্ন ভাবে করে বন্ধনে আবদ্ধ হইতে পারে। যেমন তোমাকে আমি যদি বলি সালফার ট্রাইঅক্সাইড কি রকম? সালফার ট্রাইঅক্সাইড এটা সন্নিবেশ বন্ধনে দিতে পারো,
ডাবল বন্ডও দিতে পারো। আমি তোমাদেরকে এটা নিয়ে অনেকবার কথা বলছি, এটা নিয়ে কথা বলছি। এখন এইটাই সালফাইড আয়ন কেমনে হয়, এই যে এখানে একটা হাত বেরোইলো, এখানে একটা হাত বেরোইলো, এখানে মনে করো সন্নিবেশ বা ডাবল বন্ড আছে। কথাটা বুঝো না, সন্নিবেশ বন্ধনের জন্যই হইতে হবে তা তো না। এটা কি, এটা সিঙ্গেল বন্ড দিয়ে ও দিয়ে একটা মাইনাস, সিঙ্গেল বন্ড দিয়ে ও দিয়ে একটা মাইনাস, তাহলে এই আয়নটা কি হলো, সালফাইড আয়ন। এইটা কি যৌগ হলো, সালফার ট্রাইঅক্সাইড। বুঝতে পারছো? বুঝতে পারছো? ক্লিয়ার হইছো? একটু জানো, মানে কোশ্চেন করতেছো মাঝে মাঝে, সেজন্য অ্যান্সার গুলো দিচ্ছি কনসেপ্ট ক্লিয়ার করার জন্য। সবারই কাজে লাগবে, সেই জন্য এই অ্যান্সার গুলো আমি দিয়ে দিই মাঝখানে মাঝখানে, যে কারো কোনো কোশ্চেন থাকলে। আচ্ছা, এখন দেখো এই জিনিসগুলা কি আমরা অনেকগুলা বিক্রিয়া পড়ছি না, যে যারা উভধর্মী অক্সাইডের অনেকগুলা কম্পাউন্ড পড়ছি, যারা উভধর্মী অক্সাইড কি কি পড়ছো দেখো। উভধর্মী অক্সাইডের মধ্যে ইতিমধ্যে তুমি Al2O3 পড়ছো, SnO2 পড়ছো। আমি বলছি PbO2 এগুলো সবগুলাই উভধর্মী অক্সাইড। আরেকটি ইম্পর্টেন্ট উভধর্মী অক্সাইড জিঙ্ক অক্সাইড, এগুলো হচ্ছে তোমার কি উভধর্মী অক্সাইড। সবচেয়ে পপুলার উভধর্মী অক্সাইড হচ্ছে এগুলো থেকে তোমার পরীক্ষায় আসে, আসবে। তো এগুলোর যে কোনো বিক্রিয়া তো দিলে তুমি পারবা কিনা, তোমাদেরকে আমি শিখাই দিচ্ছি না। মনে করো জিঙ্কের বিক্রিয়াটা, আমরা ধরো যে জিঙ্কের বিক্রিয়াটার কথা যদি বলি, জিঙ্ক অক্সাইডের সাথে তুমি যদি এসি এর ক্ষারধর্মিতা যদি আমি প্রমাণ করি, এটা যদি প্রমাণ করি, তাহলে অবশ্যই আমরা অ্যাসিডের সাথে বিক্রিয়া দিব। মনে করো HCl এর সাথে বিক্রিয়া দিলাম, কি বিক্রিয়া হবে? তাহলে দেখো জিঙ্কের সাথে ক্লোরিন নিলে জিঙ্ক ক্লোরাইড প্লাস কি হবে, H2O। সমতা করতে পারো, এখানে 2 দিয়ে দিলা, Cl 2টা, জিঙ্ক অক্সাইড, হ্যাঁ সমতা হয়ে গেছে। আচ্ছা, এইবার আমি যদি অম্লধর্মিতা প্রমাণ করতে চাই, তাহলে কার সাথে বিক্রিয়া দিব বলো তো? তাহলে আমরা ক্ষারের সাথে বিক্রিয়া দিব। ক্ষারের সাথে বিক্রিয়া দিলাম। ক্ষারের সাথে বিক্রিয়া দেওয়ার ক্ষেত্রে তোমাদেরকে শিখাইছিলাম, প্রথমে এই সোডিয়াম লিখবা, তারপরে জিঙ্ক লিখবা, তারপরে অক্সিজেন লিখবা, এইভাবে লিখবা না? সোডিয়াম, তারপরে জিঙ্ক, তারপরে অক্সিজেন, এইভাবে লিখে ফেলবা। লিখে ফেলার পরে তুমি দেখো জিঙ্কের হচ্ছে 2 + 2, অক্সিজেন সোডিয়ামের 1, 2 আর 3, কিন্তু অক্সিজেন তো +-2, তাহলে এটা জোড়া সংখ্যা লাগবে। তাহলে জোড়া সংখ্যা বানাইতে হইলে একে 2 দিয়ে দিলাম, তাহলে 1 × 2 মানে 2 হয়ে গেল, 2 আর 2 এ 4, তাহলে এখানে 2 দিলে 4 হইলো। তাহলে সোডিয়াম জিঙ্কেট তৈরি হলো, মনে আছে? সোডিয়াম জিঙ্কেট তৈরি হলো। বুঝতে পারছো? ক্লিয়ার? এগুলো কি আমরা পারবো? ইয়েস অর নো? এগুলো কি আমরা পারবো? পারবো সবাই? তো এরকম এগুলোর তো সবগুলার বিক্রিয়া আমি গতদিনই দেখাইছি, এগুলোর এই কয়েকটারই বিক্রিয়া দেখাইছি আমি গতদিন। আচ্ছা, 5 নাম্বার যেটা, সেটার নাম হচ্ছে পারঅক্সাইড। পারঅক্সাইড কোনটা? পারঅক্সাইড হচ্ছে সেইটা যেখানে স্বাভাবিক যে অক্সাইড আছে, স্বাভাবিক অক্সাইডের চেয়ে বেশি পরিমাণ অক্সাইড থাকে, অক্সিজেন থাকে। স্বাভাবিক অক্সাইডের চেয়ে, স্বাভাবিক অক্সাইড মানে কি, অম্লীয় অক্সাইড, ক্ষারীয় অক্সাইড, এগুলোর চেয়ে, অক্সাইডের চেয়ে বেশি অক্সিজেন থাকে। বেশি অক্সিজেন থাকে। এটা চেনার আরেকটা উপায় হলো, এখানে পারঅক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যা এখানে হয় হচ্ছে -1, অক্সিজেনের জারণ সংখ্যা হয় -1। তো এটার দুইটা মানে, এক নাম্বার কথা হচ্ছে, এক নাম্বার কথা হইল যে স্বাভাবিক অক্সিজেনের চেয়ে বেশি, স্বাভাবিক অক্সাইডের চেয়ে বেশি পরিমাণ অক্সিজেন থাকে, অক্সিজেনের জারণ সংখ্যা -1, এবং এরা পানির সাথে বিক্রিয়া করে, পানির সাথে বিক্রিয়ায় হাইড্রোজেন পারঅক্সাইড উৎপন্ন করে, হাইড্রোজেন পারঅক্সাইড উৎপন্ন করে। বুঝছো? তাহলে পানির সাথে বিক্রিয়া করে, এটা এটা পানি হইতে পারে, অ্যাকচুয়ালি পানি যেমন হইতে পারে,
সেরকম লঘু খনিজ অ্যাসিড হইতে পারে, লঘু খনিজ অ্যাসিড, যেমন HCl খনিজ অ্যাসিড হইতে পারে। এই দুইটার সাথে বিক্রিয়া করে তোমার H2O2 উৎপন্ন করতে পারে। তো এরকমের সহজ এক্সাম্পল কি আছে, যেমন Na2O2। দেখো, তোমাকে যদি আমি স্বাভাবিক অক্সাইড লিখতে বলতাম সোডিয়ামের, তাহলে তুমি কি লিখতা? Na2O, এটা লিখতা। এইটাতে অক্সিজেনের যাওয়ার সংখ্যা কত? -2। সুন্দর মতো Na2O হইতো। আরো একটা অক্সিজেন বেড়ে গেছে, বলতো এটা কি? তাহলে এটা কিন্তু পার অক্সাইড। এর পার অক্সাইডে দেখো, পার অক্সাইডে অক্সিজেনের যাওয়ার সংখ্যা কত? দেখো, পার অক্সাইডে অক্সিজেনের যাওয়ার সংখ্যা তুমি মনে করো বের করবা, অক্সিজেনের যাওয়ার সংখ্যা কিভাবে বের করবা? তুমি এইভাবে করে দিতে পারো যে এখানে সোডিয়ামের কত, +1 × 2 মানে +2। এই দুইটা অক্সিজেনের মিলে তাহলে -2 লাগবে, তাহলে একটা অক্সিজেনের -1। বুঝো নাই? এই বুঝছো নাকি? এইভাবে করতে হবে যে +1 হচ্ছে সোডিয়ামের × 2, আমি ধরে নিলাম অক্সিজেনের x × 2 ইকুয়াল পুরাটা মিলে 0। হ্যাঁ, তাহলে 2 + 2x = 0, তাহলে 2x = -2, তাহলে x = -2/2 মানে -1। এইভাবে করতে হবে নাকি আমার কথা তোমরা ডিরেক্টলি বুঝতে পারছো যে -1 যে আসছে? এইভাবে করতে হবে নাকি ডিরেক্টলি বুঝতে পারছো বলো? এটা যদি +1 × 2 হয় +2, এইটার পুরাটা মিলে তাহলে -2 হইতে হবে, পুরাটা তো 0, তাহলে দুইটা মিলে -2, তাহলে একটার হচ্ছে -1। বুঝছো? খনিজ অ্যাসিড মানে হচ্ছে তোমার অজৈব অ্যাসিড, অজৈব অ্যাসিড যেটা প্রাণী দেহ থেকে পাওয়া যায় না, মানে যেগুলো জৈব অ্যাসিড না, জৈব যৌগের যেগুলো অ্যাসিড আছে, ইথানোয়িক অ্যাসিড, মিথানোয়িক অ্যাসিড, এগুলা না, অজৈব অ্যাসিড, HCl, H2SO4, এগুলা বুঝছো? এগুলাকে অজৈব অ্যাসিড বলে। ক্লিয়ার? বুঝছো? পারবা? তাহলে এই জিনিসটা ক্লিয়ার হইছো, তাই না? তাহলে এইখানে আমাদের যেমন Na2O2, হ্যাঁ, তোমার এরকম আরো অনেক কিছুই হয়, ইভেন পটাশিয়াম পারঅক্সাইডও হয়, পটাশিয়াম পারঅক্সাইড হয়। যেমন পটাশিয়াম অক্সাইড দিলে K2O হইতো, K2O দিলে হইতো হচ্ছে জাস্ট পটাশিয়াম অক্সাইড, K2O2 দিলে পারঅক্সাইড। এরকম এখন তোমাকে তোমাকে আমি যদি বলি, যে বেরিয়াম, মনে করো বেরিয়ামের যোজনী 2, বেরিয়াম অক্সিজেন যদি দেই, বেরিয়ামের সাথে আমি যদি অক্সিজেন দেই, তাহলে দেখো, তাহলে এখানে তো অক্সাইড হইতো, -2 হইতো, এখানে যদি O2 দেই তাহলে কি হবে? দেখো, এর অলরেডি কি, এর +2, তাহলে এই দুটা মিলে -2, তাহলে একটার -1 হচ্ছে। তার মানে এগুলো সবগুলাই হচ্ছে পারঅক্সাইডের এক্সাম্পল, উদাহরণ হচ্ছে পারঅক্সাইডের। বুঝতে পারছো? ক্লিয়ার? বুঝছো এটা? ওকে, 6 নাম্বার অক্সাইড হচ্ছে পলিঅক্সাইড। পলিঅক্সাইড জিনিসটা কি? পারঅক্সাইড আর পলিঅক্সাইডের মধ্যে ডিফারেন্স কি? সেম, পারঅক্সাইড এবং পলিঅক্সাইড সেম। এই দুইটা দেখো, আচ্ছা এটা কপি করলে বেটার, ঢুসুম করে কপি করে ফেলি, তাহলে আমাদের জন্য বেটার হবে। 5 কাটা পলি, এটা কাটা, উদাহরণ কাটা, ঢুসুম কাটা, দেখো এবার আমরা চাই হচ্ছে পলিঅক্সাইড। 6 নাম্বার। স্বাভাবিক অক্সাইডের চেয়ে বেশি অক্সিজেন থাকে, ঠিক আছে, অক্সিজেনের যাওয়ার সংখ্যা -1, ঠিক আছে। পানির সাথে বা খনিজ অ্যাসিডের সাথে বিক্রিয়া করে এটা উৎপন্ন করে না, যেটা করে না সেটার নাম হচ্ছে তোমার পলিঅক্সাইড। মানে জিনিসটা সেম, এখন করে কি করে না এটা জানার কোনো উপায় নাই, তোমাকে আগে থেকে বুঝতে হবে যে কে করে কে করে না, তোমাকে মনে রাখতে হবে। এটা একটা জ্ঞানমূলক জিনিস যে তোমার কে করে কে করে না। যেমন PbO2, MnO2, এগুলো হচ্ছে তোমার পলিঅক্সাইডের এক্সাম্পল। এরা কি করে না? এগুলো হচ্ছে এই যে লাস্টের ইয়াটা করে না, যে খনিজ অ্যাসিডের সাথে বিক্রিয়া করে H2O2, MnO বা MnO2, এগুলো আসলে করে না সাধারণত। মানে যেগুলো তোমার এখানে দেখো, মানে এগুলো হচ্ছে S ব্লক বা P ব্লকের ধাতুগুলা,
আর এগুলো অ্যাকচুয়ালি ডি ব্লকের ধাতুগুলা সাধারণত খনিজ অ্যাসিডের সাথে বিক্রিয়া করে H2O2 উৎপন্ন করে না। স্যার পার অক্সাইডের গঠন কেমন হয় স্যার? আচ্ছা, ওকে ওকে। এটা হচ্ছে পার অক্সাইডের, বুঝছো? মাঝখানে দুইটা অক্সিজেন যদি ওইভাবে করে থাকে পরপর ট্র্যাপড অবস্থায়। পারঅক্সাইড নিয়ে আরো আমাদের আলোচনা পরবর্তী ইয়াগুলাতে আছে, চ্যাপ্টারগুলোতে আছে, সমস্যা নেই, পারবা ওগুলোতে। আচ্ছা, পলিঅক্সাইড বুঝতে পারছো? পলিঅক্সাইডের বিষয় হচ্ছে বিক্রিয়া করে না লাস্টেরটা, আর বাকিগুলো সেম। মানে এখানে এরও জারণ সংখ্যা হচ্ছে অক্সিজেনের জারণ সংখ্যা -1, এখানে অক্সিজেন জারণ সংখ্যা -1, কিন্তু জাস্ট যেই জিনিসটা করে না সেটা হচ্ছে খনিজ অ্যাসিডের সাথে বিক্রিয়া করে H2O2 উৎপন্ন করে না। বুঝতে পারছো? ক্লিয়ার? ওকে, তাহলে এবার আমরা চলে যাব কোথায় বলো তো? 7 নম্বরে। 7 নাম্বার হচ্ছে আমাদের সুপার অক্সাইড। 7 নাম্বার হচ্ছে আমাদের সুপার অক্সাইড। এটাতে হচ্ছে পার অক্সাইড এবং পলি অক্সাইড অক্সাইডের চেয়েও অক্সিজেন বেশি থাকে। এখানে অক্সিজেনের জারণ সংখ্যা -1/2 হয়, -1/2 এই দুটো। যেমন সবচেয়ে বেশি পরিমাণে প্রচলিত যেই সুপার অক্সাইড সেটা হচ্ছে পটাশিয়াম সুপার অক্সাইড। এখানে পটাশিয়ামকে তুমি যদি পটাশিয়ামের তো জানো যে +1, তাহলে পুরা O2 এরটা হবে কি? O2 এরটা হবে -1। তাহলে O2 এর যদি -1 হয়, একটা অক্সিজেনের কি হবে? -1/2। বুঝো নাই? এই কথা কি বুঝলা? কথা কি বুঝছো? কথা কি বুঝতে পারছো? রিঅ্যাকশন করে H2O2 উৎপন্ন করতেও পারে, নাও করতে পারে, কারণ পার অক্সাইড পলি অক্সাইডের চেয়ে বেশি থাকতে হবে। সুপার অক্সাইডে পার অক্সাইড পলি অক্সাইডের চেয়ে বেশি থাকে। সুপার অক্সাইডে পার অক্সাইড এবং পলি অক্সাইডের চেয়েও বেশি থাকে, সেটাকেই বলি আমরা কি? সুপার অক্সাইড। এবং সুপার অক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যা হয় -1/2। এই ক্লিয়ার? বুঝছো? অক্সিজেনের জারণ সংখ্যা কি হয়? -1/2। বুঝতে পারছো? আমাকে একটু জানাও। এটাই সবচেয়ে পপুলার সুপার অক্সাইড। অন্যগুলো স্টেবল অতটা সুপার অক্সাইড থাকে না। এনে মানে তুমি যদি থিওরিটিক্যালি বলো এগুলা হচ্ছে সুপার অক্সাইড, সোডিয়াম সুপার অক্সাইড, খুব বেশি স্টেবল না, মানে এইটা বেশি স্টেবল। আচ্ছা, ওকে, স্ট্রাকচার, ওকে। আচ্ছা, এইটার গঠন, এই দুটা কিভাবে করে গঠিত হয় এটা নিয়ে আমি কথা বলতেছি একটু পরে। এবার আসো সাব অক্সাইড, লেখো। বলো সাব অক্সাইড, যেখানে অম্লীয় বা ক্ষারীয় অক্সাইডের চেয়েও অক্সিজেন কম থাকে। অক্সিজেন কি থাকে? কম থাকে। সেটাকে আমরা বলবো হচ্ছে সাব অক্সাইড। মনে করো, দেখো, যেমন লেড সাব অক্সাইড,
লেড সাব অক্সাইড কি হবে তুমি দেখো, তুমি যদি বলো এইদিকে যাও যে পিবিও, এটা এটা আমরা কি জানি, এটা একটা ক্ষারীয় অক্সাইড। পিবিও2, পিবিও2 এটা কি অক্সাইড? এটা একটা পলি অক্সাইড। মানে তুমি যদি পিবিও2 তে যাও, এটা একটা পলি অক্সাইড, এটা একটা ক্ষারীয় অক্সাইড, এটা পলি অক্সাইড, মানে বেশি পরিমাণ অক্সিজেন আছে। তুমি তো উল্টা দিকে যাওয়া শুরু করো, এবার অক্সিজেন আমি কমাবো। অক্সিজেন কমাবো মানে কি, পিবি বাড়াইলাম, তাহলে দুইটা পিবি দিলাম, অক্সিজেন একটাই রাখলাম, তাহলে অক্সিজেন কমে গেল। দুইটা পিবিতে একটা অক্সিজেনকে নেওয়ার কথা না, তাই না? দুইটা পিবিতে একটা অক্সিজেনকে নেওয়ার কথা না। তো এটা যদি জারণ সংখ্যা +2 হয়, এখানে -4 টাইপের হয়ে যায়, তবে এখানে জারণ সংখ্যা ওইভাবে করে উল্লেখ করা হয় না। তাহলে মানে এইটাকে আমরা বলবো হচ্ছে লেড সাব অক্সাইড। আচ্ছা, আমরা সবগুলো শেষ করে লাস্টে আমি গঠনটা দেখাচ্ছি, ওটার সমস্যা নেই। তোমরা কি এটা বুঝতে পারলা? আমি যে বুঝাইলাম এটাকে বুঝছো তোমরা? সবাই বুঝছো কিনা একটু জানো? এখন পর্যন্ত যা বলছি, 9 নাম্বার হচ্ছে মিশ্র অক্সাইড। 9 নাম্বার হচ্ছে মিশ্র অক্সাইড। যদি দুইটা অক্সাইডের মিশ্রণে একটা অক্সাইড তৈরি হয়, তাকে আমরা বলবো হচ্ছে মিশ্র অক্সাইড। দুইটা অক্সাইডের মিশ্রণে, যে দুটি অক্সাইডের মিশ্রণে যদি তৈরি হয়, তাহলে গঠিত অক্সাইড। বুঝতে পারছো? বলো, দুইটা অক্সাইড আছে, ধরো FeO যোগ Fe2O3, এই দুটা মিলে কি হবে? তিনটা Fe হবে, Fe3O4 হবে। এটা একটা ফেরাসোফেরিক অক্সাইড। এটা কিসের এক্সাম্পল? এটা একটা মিশ্র অক্সাইডের এক্সাম্পল। এটা একটা মিশ্র অক্সাইডের এক্সাম্পল। কথা কি বুঝছো? এটা একটা মিশ্র অক্সাইডের এক্সাম্পল। যেমন পিবি এর কি কি জারণ সংখ্যা আছে? পিবি এর কি কি জারণ সংখ্যা আছে? তুমি যদি বলো পিবি এর 2 আছে পিবিও, আর 4 আছে পিবিও2। নর্মালি এই দুইটা জারণ সংখ্যা দিয়ে যদি আমরা করি, তাহলে আমরা কি পাবো? কয়টা? পিবি আছে 2টা, আর অক্সিজেন আছে 3টা, তাহলে Pb2O3। অনুরূপভাবে তোমাকে আমি যদি বলি যে ম্যাঙ্গানিজ অক্সাইড MnO এবং MnO2, কিন্তু এই দুইটা মিলে অ্যাকচুয়ালি তোমার তৈরি হয় Mn3। মানে এই দুইটা মিলে তৈরি হয় যেটা, সেটা হচ্ছে Mn3O4। কেমনে? অ্যাকচুয়ালি এইটা থাকে 2 অণু, তাহলে 2 অণু দিলে ম্যাঙ্গানিজ থাকলো 2 আর 3, আর অক্সিজেন থাকলো 2 আর 2 4। এটা বেশি স্টেবল। এগুলো এগুলো হচ্ছে আমাদের কি মিশ্র অক্সাইড। এগুলো হচ্ছে কিসের এক্সাম্পল? মিশ্র অক্সাইডের এক্সাম্পল। তবে তুমি যদি বলো এইটার কি এটা তৈরি হওয়া সম্ভব কিনা, এটাও সম্ভব। এক অণুর সাথে Mn2O3 এটা হওয়া সম্ভব কিনা, এটাও সম্ভব, কিন্তু এটার চেয়ে এটা বেশি বেশি পরিমাণে পাওয়া যায়। সেই জন্য আমি এটা দিলাম যে 2 অণু দিলে Mn3O4 হবে। সবাই কি বুঝতে পারছো? এই 9 প্রকারের অক্সাইড বলো, প্রথম থেকে বলো কি কি অক্সাইডগুলো কয় প্রকারের, কি কি আছে। আমি সুপার অক্সাইডের গঠনটা দেখাই দিচ্ছি একটু পরে, মানে কিভাবে তৈরি হয় জিনিসটা আমি বলছি। আগে বলো, প্রথম যেই অক্সাইড সেটা কি? ক্ষারীয় অক্সাইড। ক্ষারীয় অক্সাইড কার অক্সাইড? মানে এটা হচ্ছে ধাতুর অক্সাইড। এক্সাম্পলগুলো মনে রাখো, যে সোডিয়াম অক্সাইড, মানে Na2O। আচ্ছা, এক্সাম্পলগুলো একবার করে দেখে নাও, সবগুলো একবার করে রিভিশন দাও, তাহলেই তোমরা বুঝে যাবা। প্রথমটা হচ্ছে ক্ষারীয় অক্সাইড। ক্ষারীয় অক্সাইডের এক্সাম্পলগুলো কি ছিল? এই যে Na2O, K2O, এইসব না? আচ্ছা, অম্লীয় অক্সাইডের এক্সাম্পল কি ছিল? কার্বন ডাইঅক্সাইড, সিলিকন ডাইঅক্সাইড বা সালফার ডাইঅক্সাইড, হ্যাঁ, ফসফরাস পেন্টঅক্সাইড। আচ্ছা, নিরপেক্ষ অক্সাইড CO, NO, N2O। উভধর্মী অক্সাইড ZNO, Al2O3। তারপরে কি ছিল? SNO2, PbO, PbO2। এগুলো হচ্ছে উভধর্মী অক্সাইড। পার অক্সাইড Na2O2, তাই না? এটা ছিল পার অক্সাইড, অথবা K2O2, অথবা BaO2।
তারপরে পলি অক্সাইড PbO2, সুপার অক্সাইড KO2। মানে KO2 কিভাবে সুপার অক্সাইড হইছে দেখো, মানে K2O হইলে কি হইতো, এটা নর্মাল ক্ষারীয় অক্সাইড হইতো। K2O2 হইলে কি হইতো, এটা হইতো K2O2 হইলে এটা হইতো হচ্ছে পার অক্সাইড। এর চেয়েও বেশি পরিমাণে অক্সিজেন, মানে করো অক্সিজেন দুইটাই আছে কিন্তু পটাশিয়াম একটা নিচ্ছে, তাহলে এটা হয়ে যাবে সুপার অক্সাইড। মানে ওর চেয়েও বেশি পরিমাণ অক্সিজেন যদি থাকে তাহলে এটা হয়ে যাবে সুপার অক্সাইড, বুঝছো? আর স্যার পার অক্সাইড পানির সাথে রিঅ্যাকশন করে H2O2 সাথে কি তৈরি করে? প্লাস হাইড্রোজেন। ওকে, বুঝছো? আচ্ছা, সাব অক্সাইড হচ্ছে যেটাতে নর্মাল অক্সিজেন, নর্মাল যে অক্সাইড আছে তার চেয়েও কম পরিমাণে অক্সিজেন আছে, সেটাকে আমরা বলি হচ্ছে সাব অক্সাইড। তোমরা ওই পিবি দিয়েই অক্সাইডগুলো দেখো যে সাব অক্সাইড, লেট সাব অক্সাইড। আর মিশ্র অক্সাইড তো তোমরা জানোই, Fe2O3, তারপরে Pb3O4, Mn3O4, Pb2O2, O3, Mn2O3, এইসব। যাই হোক, আমরা এতগুলো দরকার নেই, একটাই লিখে রাখলাম এখানে, সবগুলো তো বুঝাই দিছি। আচ্ছা, এটা কি বুঝতে পারছো? সব বুঝছো? এখন তোমরা জানতে চাইছিলা সুপার অক্সাইড কেমনে তৈরি হয়, সুপার অক্সাইডের বিষয়টা কিরকম। সুপার অক্সাইড অ্যাকচুয়ালি, সুপার অক্সাইডের যে কাহিনীটা আছে এটা নিয়ে আমার একটা ভিডিও দেওয়া আছে। এখানে অক্সিজেন, এইটা যে আছে অক্সিজেন, দেখো ভালো করে বুঝো, অক্সিজেন যে আছে, অক্সিজেনের সাথে এটা একটা ত্রিভুজাকার মানে আকারে এটা একটা কম্পোনেন্টটা থাকে। এটা কিরকম, মানে কে তো হচ্ছে প্লাস, কেটা হচ্ছে প্লাস একটা, আর এখানে যেটা থাকে দেখো এর কাছে লোন পেয়ার আছে, লোন পেয়ার আছে। তো এইটা যেই কাজটা করে ভালো করে বুঝো, ভালো করে মনোযোগ দাও, এটা আসলে কি কাজ করে। নর্মালি মনে করো যে পটাশিয়ামের কাছে কি থাকে, পটাশিয়ামের কাছে একটা মানে পরিবহন ব্যান্ডে ইলেকট্রন থাকে, পরিবহন ব্যান্ডে এখানে একটা ইলেকট্রন থাকে। এখন পরিবহন ব্যান্ডে ইলেকট্রন থাকার ফলে এ কি করে ভালো করে বুঝো, এই ইলেকট্রনটা একটা ইলেকট্রন দিয়ে এই জায়গাকে বিকর্ষণ করে। সেই জন্য একটা বন্ধন, এটা অবশ্য না জানলেও চলে, এটা জানতেই হবে এমন কোনো কথা নাই। এই বন্ধনটা প্রথমত মানে ফ্রি রেডিকেলের মতো একটা একটা করে ইলেকট্রন নিয়ে একটা একটা করে ইলেকট্রন নিয়ে আসলে এখানে অবস্থান করে। এইটার জন্য মানে এই যে এখানে যে একটা ইলেকট্রন আছে, যেহেতু তোমরা তো জানো যে ওই শেষ কক্ষপথে একটা ইলেকট্রন আছে, এই কারণে এই একটা ইলেকট্রন যখন এখানে আসে, দুইটাই যখন আলাদা আলাদা মানে ওই ফ্রি রেডিকেল আকারে যখন থাকে, এই একটা ইলেকট্রন এই যে কোনো একটাকে দিয়ে এইটা হয়ে যায় প্লাস, আর এইটা ইলেকট্রন যে একটা আছে সেই একটাই দুইটা হয়ে যেয়ে, মানে আমাদের মাইনাস হওয়ার জন্য তো দুইটা ইলেকট্রনের দরকার, সেই একটা ইলেকট্রনটাই কিন্তু এখানে দেখো, এইখানে আমাদের একটাতে আমাদের চার্জ গঠন করে। এই ইলেকট্রনটা যখন দিয়ে দিল সে কিন্তু চার্জ গঠন করে। তার মানে এখানে যে এই জায়গায় যে ইলেকট্রনগুলোর ভাঙ্গনগুলা যেটা হইলো, সেই ভাঙ্গনটা মূলত হইছে এখানে এটা ফ্রি রেডিক্যাল আকারে থাকে, আবার এটা রেজোনেন্স আকারে এইটা স্ট্যাবিলিটি দেয়। রেজোনেন্স তো তোমরা পড়ো নাই এখনো, যখন জৈব যৌগ পড়লে তুমি রেজোনেন্স পড়বা আর কি, জৈব যৌগে তুমি রেজোনেন্স যখন পড়বা, রেজোনেন্স পড়লে বুঝতে পারবা যে রেজোনেন্স একটা স্ট্রাকচারকে স্ট্যাবিলিটি দেয়। কিভাবে করে স্ট্যাবিলিটি দেয়, এখানের এই ইলেকট্রনটা যখন এখানে আসে এটা ডাবল বন্ড হয়ে যায়, আবার ডাবল বন্ডটা আবার ভেঙে যায়, সিঙ্গেল বন্ড হয়। তো তোমরা যখন জৈব যৌগটা পড়বা তখন এই স্ট্রাকচারটা আরেকটু ভালো করে বুঝতে পারবা। এখানে একটা রেজোনেন্স চলে। প্রথমত দুইটা জিনিস এখানে কাজ করে। একটা জিনিস হচ্ছে
পটাশিয়ামের যে মুক্ত ইলেকট্রনটা আছে, মুক্ত ইলেকট্রনের জন্য সে আসলে ভেঙে যায় ফ্রি রেডিক্যাল আকারে। ফ্রি রেডিক্যাল আকারে ভেঙে যাওয়ার পরে ওই ইলেকট্রনটা যখন আসে ওইটা যে মাইনাস হয়, এটা রেজোনেন্স আকারে স্ট্রাকচারের মধ্যে স্ট্যাবিলিটি দেয়। এই কারণে এই রেজোনেন্সটা তৈরি করে বলেই পটাশিয়াম পার অক্সাইড অ্যাকচুয়ালি বেশি, মানে পটাশিয়ামটা সুপার অক্সাইডটা স্টেবল পটাশিয়ামের ক্ষেত্রে। তো যাই হোক, আমরা জৈব যুগে যে এই রেজোনেন্সটা পড়ার পরে এই স্ট্রাকচারটা আরেকবার বুঝাই দেওয়া যাবে, রেজোনেটিং স্ট্রাকচারটা। তো ঠিক আছে, আমরা এইখান থেকে আমরা অক্সাইডের কাহিনীটা শেষ করে দিলাম। অক্সাইড জিনিসটা কি এটা নিয়ে আর আমাদের প্যারা নাই। অক্সাইড থেকে প্রচুর কোশ্চেন আসে, এমসিকিউ আসে, যাতে করে এরপর থেকে এমসিকিউ এ আর ভেজাল না হয়। এইবার আমাদের আরেকটা জিনিস আমাদের করে আমরা ইয়ের মধ্যে যাব। প্রথমত আমাদের আর কি জিনিস বাকি ছিল? আরেকটা জিনিস বাকি ছিল আমাদের, এই যে আকার পড়ার সময় আমরা কিছু আকার পড়া বাদ দিছিলাম, সেই আকারগুলো কি? একটা হচ্ছে সমযোজী ব্যাসার্ধ, একটা হচ্ছে ধাতব ব্যাসার্ধ, একটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ, এরপরে আরো আছে আয়নিক ব্যাসার্ধ, যেটা সম্পর্কে আমরা আসলে অনেকগুলাই পড়া পড়ছি। আয়নিক ব্যাসার্ধ মানে প্লাস মাইনাসের ব্যাসার্ধগুলো কি কি হয়, এটা নিয়ে আমরা যেহেতু পড়াশোনা করছি, আমরা এখন স্যার সাউন্ড প্রবলেম হচ্ছে, সবগুলো সহজে মনে রাখার কোনো ট্রিক্স আছে নাকি? সুপার হচ্ছে না স্ট্রাকচারটা, আচ্ছা ওকে ঠিক আছে। এই সাউন্ড কি ঠিক আছে নাকি সাউন্ড প্রবলেম আছে একটু বলো তো, সাউন্ড কি ঠিক আছে? ঠিক আছে ওকে। সমযোজী ব্যাসার্ধটা কি? আচ্ছা, একটা সমযোজী বন্ধনে আবদ্ধ অবস্থায় এই সমযোজী বন্ধনে আবদ্ধ অবস্থায় দুটা পরমাণুর যদি তুমি আন্তঃনিউক্লিয়ার ডিস্টেন্সের যদি অর্ধেক বলো, হ্যাঁ, নিউক্লিয়াস দুটির মধ্যবর্তী দূরত্ব, সমযোজী বন্ধনে আবদ্ধ অবস্থায় দুটি পরমাণুর নিউক্লিয়াসের দূরত্বের অর্ধেককে, নিউক্লিয়াসের মধ্যকার দূরত্বের অর্ধেককে, মধ্যকার দূরত্বের অর্ধেককে সমযোজী ব্যাসার্ধ বলে। সমযোজী ব্যাসার্ধ বলে। এখন দেখো, সমযোজী ব্যাসার্ধর জন্য একটা জিনিস হচ্ছে সমযোজী ব্যাসার্ধ কাকে বলে। মনে করো এইখানে একটা ক্লোরিন পরমাণু আছে, দুইটা ক্লোরিন পরমাণু কি ইলেকট্রন কি করে? ইলেকট্রন শেয়ার করে। দুইটি ক্লোরিন পরমাণু কি করে? ইলেকট্রন শেয়ার করে কি করে না বলো? মনে করো
এইখানে দুইটা ক্লোরিন পরমাণু আছে বা দুইটা ফ্লোরিন পরমাণু আছে, এটা হচ্ছে ইলেকট্রন শেয়ার করছে, এটা একটা ক্লোরিন, এটা একটা ক্লোরিন, এটা একটা ক্লোরিন পরমাণু, এটা একটা ক্লোরিন পরমাণু, এগুলো হচ্ছে নিউক্লিয়াস। এদের যে মধ্যবর্তী যে ডিস্টেন্সটা আছে, এই যে মধ্যবর্তী ডিস্টেন্সটা যে আছে এটা ডি। তাহলে আমরা যদি বলি যে ক্লোরিনের সমযোজী ব্যাসার্ধ কি, তাহলে ক্লোরিনের সমযোজী ব্যাসার্ধ কি বলবো বলতো? ক্লোরিনের সমযোজী ব্যাসার্ধ, হ্যাঁ, ইকুয়াল হচ্ছে কি হবে? d/2। ক্লোরিনের সমযোজী ব্যাসার্ধ যদি আমরা বলি তাহলে তাহলে সেটা কি হবে? ক্লোরিনের সমযোজী ব্যাসার্ধ হবে d/2। এটা কি কথা কি বুঝলা? একটা ক্লোরিনের যদি সমযোজী ব্যাসার্ধের কথা আমি বলি তোমাকে, সেটা হবে d/2। মানে এই আন্তঃনিউক্লিয়ার যে ডিস্টেন্স আছে, মানে নিউক্লিয়াস দুইটার মধ্যবর্তী যে ডিস্টেন্স আছে সেইটার মধ্যে এফ ব্লক বলছে, আয়নিক বিভব বলছে। আচ্ছা, এই সুন্দর করে লিখে দিছে, থামো, টপিক বাকি ছিল। ওকে, ঠিক আছে, ওকে। এখানে দেখো সমযোজী বন্ধনে আবদ্ধ অবস্থা, এটা কি বুঝতে পারছো? ক্লিয়ার হয়েছে? এটা ক্লিয়ার কিনা একটু জানাও তো, এটা ক্লিয়ার কিনা? এটা কি ক্লিয়ার হইছো? যেমন দুইটা ক্লোরিন যে আছে, দুইটা ক্লোরিনের মধ্যবর্তী ডিস্টেন্স তোমাকে আমরা যদি বলি এখানে একটা ক্লোরিন আছে, এখানে একটা ক্লোরিন আছে, এই দুইটা ক্লোরিনের যে আন্তঃনিউক্লিয়ার যে ডিস্টেন্স আছে, এই আন্তঃনিউক্লিয়ার ডিস্টেন্সটা ধরো 198, ঠিক আছে? ঠিকই বুঝছো? হ্যাঁ, সব ক্লিয়ার, ওকে। মানে এই যে দুইটা দুইটা মানে ক্লোরিন অণু আছে, ক্লোরিন অণুর মধ্যকার যে ডিস্টেন্স আছে সেই ডিস্টেন্সটা মনে করো, আচ্ছা এইভাবে করে দেই, 198 পিকোমিটার। এটা একটা ক্লোরিন পরমাণু, এটা একটা ক্লোরিন পরমাণু, এই দুইটার মধ্যবর্তী ডিস্টেন্স। তোমাকে বললো ক্লোরিন পরমাণুর সমযোজী ব্যাসার্ধ কত, সমযোজী ব্যাসার্ধ কত? তাহলে তুমি কি বলবা? সমযোজী ব্যাসার্ধ অফ ক্লোরিন ইকুয়াল d/2। ডি এর মান এখানে 198 পিকোমিটার, বাই তাহলে 2 হবে, তার মানে 99 পিকোমিটার হবে। সেম ভাবে মানে আমি বইয়ের এক্সাম্পলগুলাই দিচ্ছি, বইয়ের এক্সাম্পলগুলা দিলে তোমাদের জন্য মনে রাখা সুবিধা হবে। এইবার বলো দেখি, যদি দুইটা কার্বন পরমাণুর মধ্যকার ডিস্টেন্স যদি 154 পিকোমিটার হয়, ধরো তোমার এখানে কার্বন পরমাণু আছে, যে এই দুইটার মধ্যবর্তী যে ডিস্টেন্সটা আছে, ধরো এই দুইটার মধ্যবর্তী ডিস্টেন্স, এটা কার্বন এটা কার্বন, তাহলে এটা যদি 154 পিকোমিটার হয়, তোমাকে যদি বলে যে এইবারও বলো সমযোজী ব্যাসার্ধ কত, পারবা কি পারবা না? একই কথা। তাহলে কার্বনের সমযোজী ব্যাসার্ধ হবে আর সি ইকুয়াল হবে d/2। ডি এর মান এবার 154/2 হবে, তার মানে কি 75 দ্বিগুণে 150, মানে 77 পিকোমিটার হবে। বুঝতে পারছো? এটা কি বুঝতে পারছো? ক্লিয়ার? 77 পিকোমিটার। আচ্ছা, তোমাদের এমন দেওয়া থাকতে পারে, যে এরকম একটা কোশ্চেন দেওয়া থাকলো, এরকম কোশ্চেন দেওয়া থাকলো যে ক্লোরিন এর আন্তঃনিউক্লিয়ার দূরত্ব 198 পিকোমিটার এবং কার্বনের
154 পিকোমিটার হলে কার্বন ক্লোরিন এর আন্ত নিউক্লিয়ার দূরত্ব কত? কি করবা? যেই জিনিসটা করবা সেটা হলো যে তোমাদের কার্বন প্রথমে ক্লোরিনের তুমি সমযোজী ব্যাসার্ধ বের করবা। ক্লোরিনের সমযোজী ব্যাসার্ধ হবে হচ্ছে 198/2 মানে 99 পিকোমিটার। আবার ক্লোরিনের সমযোজী ব্যাসার্ধ সমযোজী ব্যাসার্ধ। আবার এখানে যদি আমি বলি কার্বনের সমযোজী ব্যাসার্ধ, তাহলে আর সি ইকুয়াল হচ্ছে 154/2 মানে হচ্ছে 77 পিকোমিটার। এখন তোমার কোশ্চেন হচ্ছে যে কার্বন ক্লোরিনের মধ্যবর্তী দূরত্ব কত? কার্বন ক্লোরিনের মধ্যবর্তী আন্তঃনিউক্লিয়ার দূরত্ব, এর মধ্যবর্তী আন্তঃনিউক্লিয়ার দূরত্ব। তাহলে কি হবে? দূরত্বটা অ্যাকচুয়ালি হবে তোমার মানে ডিস্টেন্স অফ কার্বন ক্লোরিন, এটা ইকুয়াল কি হবে? যে ক্লোরিনের রেডিয়াস প্লাস হবে কার্বনের রেডিয়াস, অর্থাৎ 99 প্লাস হচ্ছে 77 মানে 176 পিকোমিটার। বুঝতে পারছো কেন হইল? বুঝতে পারছো? মনে করো তোমাকে আমি যদি বলি এইখানে দেই হচ্ছে কার্বন, মনে করো এটা হচ্ছে তোমার ক্লোরিন, আর এটাকে বলি যদি আমি কার্বন, ধরো ছোটটা কার্বন, তাহলে এখন এইটাকে যদি আমরা বলতেছি ক্লোরিন, এটাকে যদি বলি আমরা কার্বন, তাহলে আমাদের এই দুইটার মধ্যবর্তী যে ডিস্টেন্সটা হবে, তাহলে সেইটা এর যে এই যে ক্লোরিনের যে ব্যাসার্ধ আছে আর কার্বনের যে ব্যাসার্ধ আছে, আরে কার্বন লিখতে পারতেছি না, কার্বনের যে ব্যাসার্ধ আছে, এই দুটা যদি তুমি যোগ করো, কার্বনের ক্লোরিনের রেডিয়াস এবং কার্বনের রেডিয়াস যদি তুমি যোগ করো, তাহলে তুমি পেয়ে যাবা। বুঝতে পারছো? ক্লিয়ার? সবাই বুঝছো? আমাকে বলো, বুঝতে পারছো? এই দুটা যোগ করলে, রেডিয়াস দুটা যোগ করলে তুমি আসলে এদের আন্তঃনিউক্লিয়ার ডিস্টেন্স পেয়ে যাবা। এটা বইয়ের মধ্যে দেয়া আছে এবং এটা পরীক্ষায় বিভিন্নভাবে করে দেয় স্যারেরা। এটা যেহেতু হাজারি স্যারের বইয়ে আছে সুন্দর করে, তাই বিভিন্ন সময় স্যারেরা দেয়। ওকে, ঠিক আছে। এটা আবার কি হলো? ব্লক কেমিস্ট্রি কেন লিখছি এখানে? ওকে, ঠিক আছে, সবাই বুঝছো। এখন কথা হচ্ছে যে বাকিগুলা যেগুলো আছে তোমাদের, তো বাকিগুলা যেগুলো আছে এগুলো তেমন ওই ইম্পর্টেন্ট কিছু না, ওই একই কথা যে ধাতব বন্ধনে আবদ্ধ অবস্থায়
ধাতব বন্ধনে আবদ্ধ অবস্থায় যে পরপর দুইটা ল্যাটিসের মধ্যবর্তী মানে মানে পরপর যে দুইটা আলাদা আলাদা যে মানে নিউক্লিয়াস আছে, সেই দুইটা নিউক্লিয়াসের যে ডিস্টেন্স আছে তার অর্ধেকটাই কিন্তু আসলে তোমার তোমার হচ্ছে ব্যাসার্ধ। এটা কি বুঝতে পারছো? ধাতব ব্যাসার্ধ তো বুঝো নাকি? ধাতব ব্যাসার্ধ জিনিসটা কি? ধাতু কি জিনিসটা? ধাতব ব্যাসার্ধ আচ্ছা আলাদা করেই লিখে দিই। মানে ধাতব বন্ধন বুঝলে ধাতব ব্যাসার্ধ ইজিয়ার। ধাতব ব্যাসার্ধ, এখন ধাতব ব্যাসার্ধ সমান, মনে করো একটা ধাতু, মনে করো সোডিয়াম ধাতু কি অবস্থায় থাকে? ধাতব বন্ধন দ্বারা আবদ্ধ থাকে। কিভাবে করে? সোডিয়াম প্লাস সোডিয়াম প্লাস সোডিয়াম প্লাস এগুলো যুক্ত থাকে, তাই না? আর মাঝে মাঝে কি থাকে? ইলেকট্রন থাকে, থাকে কি না? এগুলোর ইলেকট্রনগুলোর সাথে আর প্লাস ইলেকট্রনগুলোর সাথে প্লাসের যে আকর্ষণ বল, সেটাকেই তো আমরা ধাতব বন্ধন বলি। সিসিএল এর চিত্রটা বুঝি নাই। সিসিএল এর চিত্র বলতে হচ্ছে, সিসিএল এর চিত্র হচ্ছে কার্বন আর সিলিকনের মধ্যে যখন একক সমযোজী বন্ধনে আবদ্ধ থাকবে, তখন এই দুটার মধ্যবর্তী যেই আন্তঃনিউক্লিয়ার ডিস্টেন্স হবে, সেটার মান আসলে কত হবে। সেটা রাফলি বিষয়টা হচ্ছে এটা হচ্ছে ক্লোরিন এবং কার্বনের তোমার সমযোজী ব্যাসার্ধের যোগফলের সমান। এটাই মানে কার্বন এবং ক্লোরিন যখন সমযোজী একক সমযোজী বন্ধনে আবদ্ধ থাকবে, তখন এই দুটার মধ্যবর্তী ডিস্টেন্সটা কত হবে, আন্তঃনিউক্লিয়ার ডিস্টেন্সটা কত হবে, ওটা হচ্ছে একক সমযোজী বন্ধনে আবদ্ধ অবস্থায় আছে। ওকে, এটা আচ্ছা। এখানে দেখো, এখানে বিষয়টা হচ্ছে যে এই যে পরপর দুইটা Na প্লাস অনু এইটার এই যে এর যে নিউক্লিয়াসগুলো আছে, এই নিউক্লিয়াসের যে ডিস্টেন্সটা আছে, এটা যদি ডি হয়, তাহলে এই ক্ষেত্রে ধাতব ব্যাসার্ধ যেটা হবে সেটাও হবে, আর রেডিয়াস অফ তোমার সোডিয়াম ইকুয়াল হবে D/2। আগের মতোই, মানে ব্যাপারটা হচ্ছে একেবারে একেবারে সেম টু সেম হচ্ছে সমযোজী ব্যাসার্ধের মতো, কিন্তু এখানে ডিফারেন্স কোথায়? এইখানে পরমাণুগুলা যেই বন্ধন দ্বারা আবদ্ধ আছে সেটা হচ্ছে ধাতব বন্ধনে। ধাতব বন্ধনে আবদ্ধ অবস্থায় দুইটা নিউক্লিয়াসের মধ্যকার ডিস্টেন্সের অর্ধেককেই বলা হয় হচ্ছে ধাতব ব্যাসার্ধ। বুঝতে পারছো ব্যাপারটা? বুঝতে পারছো? ধাতব বন্ধনে আবদ্ধ অবস্থায় তাহলে এই একই জিনিসটা তোমার কিসের ক্ষেত্রে প্রযোজ্য? এই একই জিনিস প্রযোজ্য হচ্ছে তোমার সমযোজী ব্যাসার্ধের ক্ষেত্রে, সরি তোমার ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধের ক্ষেত্রে। ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ, মনে করো নিষ্ক্রিয় গ্যাসগুলা যে আছে, নিষ্ক্রিয় গ্যাসগুলার পরমাণুগুলার মধ্যে কি বন্ধনে আবদ্ধ থাকে? নিষ্ক্রিয় গ্যাসগুলা, মনে করো এখানে আর্গন আছে, এখানে আর্গন আছে, এই নিষ্ক্রিয় গ্যাসগুলা পরস্পর কি বন্ধন দ্বারা আবদ্ধ থাকে? দুর্বল ভ্যান ডার ওয়ালস বন্ধন দ্বারা। এই দুর্বল ভ্যান ডার ওয়ালস বন্ধনে আবদ্ধ অবস্থায়, দুর্বল ভ্যান ডার ওয়ালস বন্ধনে আবদ্ধ অবস্থায় এদের নিউক্লিয়াসের এই যে মধ্যবর্তী যে ডিস্টেন্স আছে, এই মধ্যবর্তী ডিস্টেন্সের অর্ধেককে বলা হয়, এই মধ্যবর্তী ডিস্টেন্সের অর্ধেককে বলা হয় কিসের? ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ। মনে করো এটা হচ্ছে আর্গনের ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ, অ্যান্সার হচ্ছে D/2। এখানে ডিফারেন্স কি? সবগুলা সেম, শুধু সমস্যাটা মানে তোমাকে বুঝতে হবে যে কোন বন্ধন দ্বারা আবদ্ধ আছে। যদি সমযোজী বন্ধন দ্বারা আবদ্ধ থাকে, এই সময় নিউক্লিয়াস দুইটার মধ্যবর্তী ডিস্টেন্সের অর্ধেকটাকে বলবো সমযোজী ব্যাসার্ধ। যদি ধাতব বন্ধন দ্বারা আবদ্ধ থাকে, তাহলে ওই নিউক্লিয়াস ধাতব বন্ধনে আবদ্ধ অবস্থায় ওই দুইটা নিউক্লিয়াস পাশাপাশি নিউক্লিয়াসের মধ্যবর্তী ডিস্টেন্সের অর্ধেককে বলবো ধাতব ব্যাসার্ধ। যদি যদি ভ্যান ডার ওয়ালস এর কথা আমরা বলি, মানে আমরা জানি যে নিষ্ক্রিয় গ্যাসের পরমাণুগুলা পরস্পর কি দ্বারা আবদ্ধ থাকে? এরা পরস্পর ভ্যান ডার ওয়ালস বল দ্বারা আবদ্ধ থাকে। তাহলে এই অবস্থায় আমরা নিউক্লিয়াস দুইটার মধ্যবর্তী ডিস্টেন্সের অর্ধেককে বলবো আমরা ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ। বুঝতে পারছো? ক্লিয়ার? ধাতব বন্ধনে নিউক্লিয়াস গুলোকে শেষ বলে
হুম, পুরা পুরা ধাতুর মানে পুরাটা প্রত্যেকটা পরমাণু থেকে একটা ইলেকট্রন আসলে তোমাদের ইয়া হয়, পারমাণবিক। ওকে, ঠিক আছে, বুঝছো? এই সবাই বুঝতে পারছো? ক্লিয়ার হইছো? ক্লিয়ার হইছো? একটু জানো ক্লিয়ার হইছো কিনা। আচ্ছা, আর আয়নিক ব্যাসার্ধ, আয়নিক ব্যাসার্ধ এবং সমযোজী ব্যাসার্ধের মধ্যে তুলনা আমরা করছি। আয়নিক ব্যাসার্ধ কি, যে যখন এইটা ক্যাটায়ন ক্যাটায়ন গঠন করে, মানে একটা ধাতু ইলেকট্রন ছেড়ে দিয়ে ক্যাটায়ন গঠন করে, আবার আরেকটা অধাতু ইলেকট্রনটা গ্রহণ করে অ্যানায়ন গঠন করে। এই ক্যাটায়ন গঠনকারী গঠনরত অবস্থায় যে ব্যাসার্ধটা, এটাকেই আমরা বলি হচ্ছে ক্যাটায়নের ব্যাসার্ধ। আর অ্যানায়ন গঠন করা অবস্থায় যে ব্যাসার্ধটা, সেটাকে বলি আমরা অ্যানায়নিক ব্যাসার্ধ। এটার মধ্যে তুলনা আমরা করছি ওই যে +1 চার্জ +2 চার্জ হলে কোনটা বড় কোনটা ছোট, এইটুকুই। তবে তোমাদের এগুলো সম্পর্কে এইটুক ধারণা থাকলেই তোমাদের হয়ে যাবে। আর বাকি ব্যাসার্ধগুলো নিয়ে আমাদের নর্মাল সময় আলোচনা হয়েছে। আচ্ছা, এই সময় আমাদের আরো 2-1টা জিনিস আমাদের জানা দরকার। এরপরে আমি একটু দেখে নেই যে কোনটা জিনিস বাদ দিছি আমরা। আর আচ্ছা, ওকে, এই তোমরা কি এটা বুঝছো? ক্লিয়ার হইছো? ক্লিয়ার হইছো? বলো 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 বলো, ক্লিয়ার হইছো? আমরা তো এসপি নিয়ে আমরা আগেই পড়ছিলাম এমসিকিউ, এখানে আবার এমসিকিউ আসছে, এসপি এর এমসিকিউ গুলা। ওকে, আচ্ছা, তোমরা আগে কিছু মানে ইয়ার এইটার যেহেতু আমরা এমসিকিউ গুলা করি নাই, এমসিকিউ এবং সৃজনশীল গুলা করি নাই, এগুলো আগে আমরা কিছুটা শেষ করে দিই, ঠিক আছে? স্যার আমাকে গুহ স্যারের বইয়ের পিডিএফটা দেবে? হ্যাঁ, গুহ স্যারের বইয়ের পিডিএফ তুই কি করবা? ওকে, এফ ব্লক, আয়নিক বিভব, কর্ণ সম্পর্ক, আর কি? আচ্ছা, ঠিক আছে, ওকে। আসো আমরা কিছু আগে প্র্যাকটিস করি, তারপরে আবার যেটা যেটা বাকি আছে সেগুলো আবার আমরা করবো, কিছুটা প্র্যাকটিস করি। বলো বলো দেখি, বলো দেখি এগুলো বলো। F-Na ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম 2+, এ ব্যাসার্ধের সঠিক ক্রম কোনটা? বলো বলো বলো, তাড়াতাড়ি করো, সঠিক ক্রম কোনটা বলো? F-, Ne, Na+, Mg2+, এগুলোর মধ্যে সঠিক ক্রম কোনটা? তোমার সঠিক ক্রম দেখো, এগুলো সবগুলোতেই এটার পারমাণবিক সংখ্যা যদি চিন্তা করো, এটা হচ্ছে 9, এটা হচ্ছে 10, এটা হচ্ছে 11, এটা হচ্ছে 12। তো সবগুলোতে F- দিলে আমাদের ইলেকট্রন হবে 10টা, এখানে 10টাই আছে, এখানেও 10টা, এখানেও 10টা। তোমার কোনো চিন্তা নাই, তুমি কি করবা? তোমাকে আমি কি বলছিলাম, এর চার্জ হচ্ছে -1, এইটার চার্জ 0, এটার +1, এটার +2। তার মানে আকারে হবে এ সবচেয়ে ছোট, তারপরে হবে এ, তারপরে হবে এ, মানে উল্টাটা হবে, মানে মানের দিক থেকে যে বড় আকারে হবে সে ছোট। তার মানে যে মাইনাস চার্জটা হবে সবচেয়ে বড়, তার মানে F- হবে সবচেয়ে বড়, তাই না? এরকম হবে না? এই F- হবে সবচেয়ে বড়। বড় কই? এই তো এটা F- হচ্ছে সবচেয়ে বড়, তার চেয়ে ছোট এইটা, তার চেয়ে ছোট এইটা, তার চেয়ে ছোট এটা, বুঝছো? সবচেয়ে বড় হবে F-, এই যে সবচেয়ে বড় F-, তারপরে এনি মানে 0, তারপর প্লাস, তারপর +2, বি নাম্বারটা, খটা। আকারের ক্ষেত্রে কোনটি সঠিক? আকারের ক্ষেত্রে, আকারের ক্ষেত্রে তো এগুলার কোনো ব্যতিক্রম নাই, বাম থেকে ডানে গেলে ছোট হবে। তাহলে বেরিলিয়ামের পরে আছে বোরন, তাহলে আকারে বলছে যে বোরন বড় না, বোরন বড় না। ম্যাগনেসিয়ামের পরে আছে অ্যালুমিনিয়াম, না, ডানে গেলে ছোট হবে। ফ্লোরিন, আচ্ছা ম্যাগনেসিয়াম আর সোডিয়াম, ম্যাগনেসিয়ামের চেয়ে সোডিয়াম বড় না, সোডিয়াম ছোট। ফ্লোরিন আর নিয়ন,
ফ্লোরিনের চেয়ে নিয়ন আকারে ছোট। হ্যাঁ, ফ্লোরিনের ডান পাশে আছে নিয়ন, আকারে হবে ছোট। তার মানে গ নাম্বারটা হবে নাকি? এটা কি বুঝছো? গ নাম্বারটা হবে। মানে এগুলো তো পাশাপাশি, এটা এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, তাহলে তো অবশ্যই এটা ছোট হবে। এটা আছে 12, এটা হচ্ছে 13, এটা ডান পাশে, এটা তা তো ছোট হবে, ডানে গেলে তো ছোট হয়। এটা আছে 11, এটা আছে 12, তাহলে এটা তো ছোট হবে। 12 যেটা সেটা ছোট, এটা বড় হবে। আর ওইটাতে, এটাতে আছে এটা 9, এটা 10, ডানে গেলে ছোট হয়। আকারের ক্ষেত্রে কোনটা সঠিক? আকারের ক্ষেত্রে কোনটা সঠিক বলো? এইটার 0 চার্জ আর +1 চার্জ, চার্জে যেটা বড়, আকারে সেটা ছোট, তাহলে এটাই তো সঠিক লাগে। এটাই তো সঠিক। এটা 0 -1, তাহলে এইটা তো -1টা বড় হবে, তার মানে ভুল। আর 3+ আর 2+ এর মধ্যে আমি তোমাদেরকে এই কথাও বললাম যে চার্জ যেটার বেশি, আকারে সেটা ছোট হবে। এটার 0 আর এটা হচ্ছে 2-, তাহলে চার্জ বেশি কার? চার্জ বেশি, এই যে -2টা হচ্ছে ছোট, তার মানে আকারে এটা বড় হবে। এটা উল্টা, এটাও ভুল। তারপরে 1 নাম্বারটাই সঠিক, 1 নাম্বারটাই সঠিক। মানে এটা আরো একভাবে মনে রাখা যায়, কিন্তু ওই যে আমি কথাটা বলছি ওইটা দিয়েই বেটার। মানে চার্জের ক্ষেত্রে যেই চার্জটা যদি মানে আইসো ইলেকট্রনিক হয়, স্যার ক্লাস উইতে আরেকটা ক্লাস হয়তো আরেকটা লাগবে, আজকে তো আর শেষ হবে না। ওকে, ঠিক আছে, সমস্যা নেই। এক্সট্রা ক্লাস লাগলে আমি আধা ঘন্টার 1 ঘন্টা দিয়ে দিব, সমস্যা নেই। ঠিক আছে, ওকে, ওটা নিয়ে প্যারা নেই। এটা দেখো কোনটি আকারে বড়। দেখো আগে 7 আর 3 10, 8 আর 2 10, আর এটা হচ্ছে 9 আর 1 10, এটাও হচ্ছে 11 থেকে 1 গেলে 10। সব যেহেতু 10, যেটা 4 সবচেয়ে কম সেটা আকারে বড়। সেটা যেহেতু সবগুলো আইসো ইলেকট্রনিক, তার মানে চার্জ যেটা সবচেয়ে কম সেটাই আসলে আকারে বড়। বুঝতে পারছো? মানে এগুলো কেন দেখতেছি, এইটা দেখার পিছনে রিজন কি? মনে করো 3- এটা দেওয়া আছে, আর এই জায়গায় এইটার বদলে মনে করো তোমার দেওয়া আছে K+, এটা দেওয়া আছে। এখন K+ তো 19, এর তো শক্তি স্তরই বেশি, মানে তোমাকে ট্রিক্স খাটায় K+ দিয়ে দিল, তখন কিন্তু আকারে বড় এটা হবে। তাই একটু চেক করে নিবা যে আসলে সবগুলারই শক্তি স্তর সংখ্যা সমান আছে কিনা। কথা কি বুঝলা? সবগুলাই শক্তি স্তর সংখ্যা সমান আছে কিনা এটা চেক করে নিবা। এই কথা বুঝছো? আমি কি বললাম বুঝতে পারছো? যে হঠাৎ করে মনে করো K+ দিয়ে দিছে, আর তুমি প্লাস আর মাইনাস দিয়ে তুমি চিন্তা করা যে আরে K+ সিটটাতে মানে আলটিমেটলি 3- আছে, এটাই বড় হবে। এখন তখন কিন্তু আসলে K+টা বড় হবে। ওই জন্য একটু চেক করে নেওয়া কোথায় আছে জিনিসটা। আচ্ছা, এটা দেখো X থেকে X+ বিক্রিয়াটি সংগঠনে কোনটি প্রয়োজন বলো? একটা গ্যাসিয়াস থেকে গ্যাসিয়াস 1 মোল ইলেকট্রন বের করে নিতে কোনটা প্রয়োজন? আয়নীকরণ শক্তি, তাই না? আয়নীকরণ শক্তি প্রয়োজন। আচ্ছা, আয়নীকরণ বিভবের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক বলো? আয়নীকরণ বিভবের ক্ষেত্রে নিচের কোনটা সঠিক? আয়নীকরণ বিভবের ক্ষেত্রে, আয়নীকরণ বিভবে আমাদের সিস্টেম কি ছিল আমরা জানি যে ব্যতিক্রমগুলা যদি আমি একটু চিন্তা করি, ব্যতিক্রমগুলা নর্মালি মানে আকারের উল্টা, বাম থেকে ডানে গেলে আকার ছোট হয় কিন্তু আয়নীকরণ শক্তি বাড়ে। শুধুমাত্র ডিফারেন্স কোথায়? ডিফারেন্সগুলো হচ্ছে গ্রুপ 2, ব্যতিক্রম হচ্ছে গ্রুপ 2 ইজ গ্রেটার দেন গ্রুপ 13। অ্যাকচুয়ালি গ্রুপ 2তে ছিল বেরিলিয়াম আর বোরন, বেরিলিয়াম ইজ গ্রেটার দেন বোরন হবে। আর বেরিলিয়ামের নিচে আছে হচ্ছে ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়াম, এর মধ্যে ম্যাগনেসিয়াম ইজ গ্রেটার দেন অ্যালুমিনিয়াম হবে। আর এইদিকে আরেকটা ব্যতিক্রম আছে, গ্রুপ 15 ইজ গ্রেটার দেন গ্রুপ 16। এই দুটো হচ্ছে ব্যতিক্রম। মানে আমি জাস্ট তোমাদেরকে একটু জিনিসটা মনে করাই দিচ্ছি যে এখানে আসবে নাইট্রোজেন ইজ গ্রেটার দেন অক্সিজেন, আর ফসফরাস ইজ গ্রেটার দেন হচ্ছে সালফার। এই হচ্ছে ব্যতিক্রম। আর বাকিগুলা বাম থেকে ডানে গেলে আসলে আমাদের ক্রমটা আয়নীকরণ শক্তিটা বাড়ে। আচ্ছা দেখো
নাইট্রোজেন এবং অক্সিজেনের মধ্যে নাইট্রোজেন ইজ গ্রেটার দেন অক্সিজেন, ইজ গ্রেটার দেন ফ্লোরিন, ইজ গ্রেটার দেন ফ্লোরিন। মানে বাম থেকে ডানে গেলে তো বাড়ে, তার মানে অবশ্যই এটা হবে না। মানে ফ্লোরিনেরটা কম হওয়ার কোনো চান্স নেই, ফ্লোরিনের আয়নীকরণ শক্তি বাড়বে, এটা কম হওয়ার চান্স নেই। ব্রোমিন, ক্লোরিন, ফ্লোরিন, আচ্ছা এটা তো একই গ্রুপে উপর থেকে নিচে আসলে কি হয়? আমরা জানি উপর থেকে নিচে আসলে আকার কি হয়? আকার হচ্ছে বাড়ে, তার মানে আয়নীকরণ শক্তি কমবে। তার মানে ফ্লোরিনের আয়নীকরণ শক্তি, ক্লোরিনের আয়নীকরণ শক্তি, ব্রোমিনের আয়নীকরণ শক্তি, তার মানে আকার হচ্ছে আমাদের কমবে, আকার হচ্ছে আমাদের উপর থেকে নিচে আসলে যেহেতু কমে। আচ্ছা তার মানে এটাই আমাদের দেখে মনে হচ্ছে এটাই হবে। আচ্ছা এটা কিন্তু সোডিয়াম, একটা ভুল আসছে। পটাশিয়াম, সোডিয়াম এবং লিথিয়াম উপর থেকে নিচে আসছো, তাহলে লিথিয়ামের আকার কি? লিথিয়ামের আকার হচ্ছে, আচ্ছা নিচের আয়নীকরণ বিভবের ক্ষেত্রে কোনটি সঠিক? লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, না এটা হইলে তো এটাও সঠিক হয়ে যায়। এগুলো কি ভুলভাল করে দিছে নাকি আসলে? বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, এটা কি ক্যালসিয়াম? এর অ্যান্সার কোনটা হবে বলো তো? আয়নীকরণ শক্তির ক্ষেত্রে কোনটি সঠিক? আমি তো মানে যদি এখানে এনে দেওয়া যায় তাহলে এই তিনটাই সঠিক হয়, আর এখানে যদি কার্বন আর নাইট্রোজেন দেওয়া যায় তাহলে তো আসলে সঠিক না, তাহলে এটাও সঠিক না, এটাও সঠিক না। এখানে তো কার্বন টার্বন তো আসবেই না, তাই না? উপর থেকে নিচে যদি আসো তাহলে সেই ক্ষেত্রে বি অ্যান্সার হবে। এখানে দুইটা হইতে পারে, মানে আমি অ্যাকচুয়ালি জানি না যে কোশ্চেনটা কি ছিল। যদি এই অবস্থায় কোশ্চেন হয় তাহলে বি নাম্বারটা সঠিক অ্যান্সার। যদি আরেকভাবে জিনিসটা হইতে পারে যে নিচের কোনটি সঠিক নয়, যদি হয়তো তাহলে এই দুটাকে সঠিক বানানো যাইতে পারে, কারণ এখানে এনে দিলে আর এখানে সিএ দিলে এই দুটাও সঠিক হয়ে যাবে। কথা কি বুঝো নাই? কথা কি বুঝতে পারছো? কথা কি বুঝতে পারছো? এটা কি বুঝলা? আমার কথা কি বুঝছো? আমি যদি কে এন আর এল দেই, দেখো লিথিয়াম তো আকারে ছোট, লিথিয়ামের চেয়ে সোডিয়াম বড়, পটাশিয়াম আরো বড়, তাহলে লিথিয়ামের আয়নীকরণ শক্তি বেশি, যেটা ছোট তার আয়নীকরণ শক্তি বেশি, তার চেয়ে এর কম, তার চেয়ে এর আরো কম। এখানে এখানে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এটা আকারে ছোট, তার চেয়ে বড় এটা, তার চেয়ে বড় এটা, যেটা ছোট সেটার আয়নীকরণ শক্তি বেশি হবে, তাহলে এটার বেশি, এটার, তাহলে কিন্তু এটা সঠিক হয়ে যাইতো। এটা কি বুঝছো ব্যাপারটা? মানে মানে ব্যাপারটা হচ্ছে যে কোনটা আছে এটা আমি জানি না, কোনটা কোনটা আছে। যদি নর্মালি এ এ না দেই তাহলে অ্যাকচুয়ালি তোমার অ্যান্সার খ, আর যদি এ এ দেই সেক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে যে এই তিনটাই সঠিক, তখন কটা হচ্ছে ভুল। বুঝতে পারছো? কুমিল্লা বোর্ডের ঐতিহ্য না? ওকে, অপশনগুলো ঠিক আছে স্যার, অপশনগুলো ঠিক থাকলে খ নাম্বার অ্যান্সার। অপশন যদি ঠিক থাকে তাহলে খ নাম্বার অ্যান্সার, অপশন ঠিক থাকলে তাহলে খ নাম্বার অ্যান্সার। আমি তারপরও বুঝে গেলাম আর কি জিনিসটা, অপশন ঠিক থাকলে খ নাম্বার অ্যান্সার। ওকে, বুঝতে পারছো? দেখো এটা এতবার আসছে কেন, এর কি হয়েছে? এটার কি হয়েছে বলো, এটার অ্যান্সার দাও। নিচের মৌলগুলোর প্রথম আয়নীকরণ শক্তির সঠিক ক্রম কোনটা? নিচের মৌলগুলোর দেখো, বেরিলিয়াম বোরনের মধ্যে আমাদের বেরিলিয়াম বোরন, নাইট্রোজেন, অক্সিজেন, মানে এখানে ব্যাপারটা দেখো, এখানে সব বেরিলিয়াম বোরন নাইট্রোজেন অক্সিজেন আছে। আমরা জানি বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, এই যে জিনিসটা আছে, বাম থেকে ডানে গেলে তোমার আয়নীকরণ শক্তি কি বাড়বে, কারণ আকার ছোট হয় তাই। কিন্তু এখানে অপোজিট কোন জায়গায় আছে? এই জায়গায় একটা অপোজিট, এই জায়গায় একটা অপোজিট, বেরিলিয়াম এবং বোরন নাইট্রোজেন এবং অক্সিজেনে অপোজিট হবে, তার মানে এইটাতে গ্রেটার দেন হবে, এটাতে তোমার গ্রেটার দেন হবে। তার মানে এগুলোর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে নাইট্রোজেন, তারপরে হচ্ছে অক্সিজেন, তারপরে কার্বন,
এই দুইটার মধ্যে আবার বেরিলিয়ামের বেশি, তার মানে তারপরে বেরিলিয়াম, তারপরে বোরন, তার মানে নাইট্রোজেন অক্সিজেন বেরিলিয়াম বোরন, মানে খ নাম্বার অপশন নাকি? নাইট্রোজেন অক্সিজেন বেরিলিয়াম বোরন। এটা কি বুঝতে পারছো? নাইট্রোজেন অক্সিজেন বেরিলিয়াম বোরন, এটা কি বুঝছো? কারা কারা বুঝছো একটু জানাও। একটু বলো। এটা কি এটা কি বুঝতে পারছো? ক্লিয়ার হইছো? এটা কিন্তু একটা ক্রিয়েটিভ কোশ্চেন আমি করাইছি তোমাদেরকে, এই টাইপের ক্রিয়েটিভ কোশ্চেন কিন্তু আমি তোমাদের করাইছি, তাই এইটা ভালো করে পারতে হবে। আমি তোমাদেরকে বলছিলাম, একটা কথা বলছিলাম যে দ্বিতীয় পর্যায়ের যদি মৌলগুলা নাও, যে তোমার লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, ফসফরাস, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন এবং হচ্ছে নিয়ন, এগুলো যদি তুমি নাও, তাহলে আকারের যে ক্রমটা নিবা, আকারের ক্রম নিলে তুমি কি পাবা? আকারের ক্রম নিলে তুমি পাবা হচ্ছে এই জিনিসটা, আকারের ক্রম নিলে যে এইটার চেয়ে এইটা আকারে যত বাম থেকে ডানে যাবা আকারে ছোট হবে, আকার এইটা। এবং আয়নীকরণ শক্তির যদি তুমি কথা বলো, আয়নীকরণের যদি কথা বলো, তাহলে কি হয়ে যাবে বলো তো? উল্টায় যাবে, আমাদের উল্টায় যাবে, মানে এটা জাস্ট লেস দেন হবে, লেস দেন হবে, লেস দেন হবে, লেস দেন হবে, তাই না? লেস দেন হবে। কিন্তু এখানে আমাদের মাথায় রাখতে হবে যে আয়নীকরণ শক্তি এই জায়গাটাতে উল্টা, এই জায়গাটাতে উল্টা, অর্থাৎ বেরিলিয়াম এখানে আসবে, এখানে বেরিলিয়ামেরটা বড় হবে, বেরিলিয়াম ইজ গ্রেটার দেন বোরন, নাইট্রোজেন ইজ গ্রেটার দেন অক্সিজেন। তার মানে ওভারঅল যদি আমরা আয়নীকরণ শক্তির যদি ক্রমটা ভালো করে লিখি, লিথিয়াম লেস দেন হবে বোরন, লেস দেন বেরিলিয়াম, লেস দেন কার্বন, লেস দেন অক্সিজেন, লেস দেন নাইট্রোজেন, এরকম হবে, লেস দেন হচ্ছে ফ্লোরিন, এরকম আসলে আমাদের দাঁড়াবে। তো এইখানটা আমি যদি ইয়ে করে লিখে সাজায় লিখি, যে উল্টাটা আগে লিখি, ফ্লোরিন ইজ গ্রেটার দেন নাইট্রোজেন ইজ গ্রেটার দেন অক্সিজেন, কার্বন, বেরিলিয়াম, বোরন এবং হচ্ছে তোমার লিথিয়াম। তো অ্যাকচুয়ালি তোমার এই দুটা দিচ্ছে, মানে এত বেশি করে লিখার কথা ছিল না, তাও তোমাকে বুঝাই দিলাম। এই যে নাইট্রোজেন আর অক্সিজেন দিছে, বেরিলিয়াম আর বোরন দিছে, খ নাম্বারটা অ্যান্সার। এই বুঝছো? এই সবাই বুঝছো? সবাই কি ক্লিয়ার? জানাও জানাও, সবাই কি বুঝতে পারছো কেন খ নাম্বার হবে? কেন খ নাম্বার হবে বুঝছো? তো যাই হোক, এত তো আর মানে তুমি তো জাস্ট নিজেই বুঝবা যে বাম থেকে ডানে গেলে তো বাড়ে, শুধু ডিস্টেন্সটা কোথায়, মানে ডিফারেন্সটা কোথায়, বেরিলিয়াম আর বোরনে, নাইট্রোজেন আর অক্সিজেনে, তাহলে নাইট্রোজেনটা বেশি হবে অক্সিজেনের চেয়ে। এখন বেরিলিয়াম বোরনের চেয়ে নাইট্রোজেন অক্সিজেন বেশি হবে, কারণ ওরা তো ডানে আছে, তাই নাইট্রোজেন অক্সিজেনটা বেশি হবে, কারণ ওরা তো ডানে আছে, তাই ওটা বেশি হবে, বুঝছো? আচ্ছা, কোনটি থেকে একটি ইলেকট্রন সরাতে সবচেয়ে বেশি শক্তি লাগে, মানে কার আয়নীকরণ শক্তি বেশি? তাহলে দেখো, বলো কার আয়নীকরণ শক্তি বেশি হবে, এটা বলতে পারবা? কার আয়নীকরণ শক্তি বেশি হবে? রাইট, সবগুলাই নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করছে, সবগুলাই নাকি? কোনটা? মানে এ এ এও নিয়নের ইলেকট্রন বিন্যাস আছে, এও নিয়নের ইলেকট্রন বিন্যাস, এও নিয়নের। আমাদের তাহলে দেখতে হবে কার চার্জ বেশি, আগে থেকে পজিটিভ হয়ে আছে 3+, তার মানে এখান থেকে ইলেকট্রন সরানো সবচেয়ে কঠিন হবে, রাইট? এই তো 12। অস্থির অস্থির অস্থির, ভেরি গুড। বলো এগুলোর মধ্যে কোনটা বেশি হবে? এটা কি হবে? নিচের কোনটির আয়নীকরণ শক্তি বেশি? বেরিলিয়াম, বোরন, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম। বলো, বেরিলিয়াম, বোরন, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম। প্রথমে আগে চিন্তা করো, একটা আছে পর্যায়ে, পর্যায় 2-এ বেরিলিয়াম আর বোরন কোথায় আছে? পর্যায় 2-এ, পর্যায়ে। তারপরের পর্যায়ে আছে বেরিলিয়ামের নিচে আছে ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়াম। তুমি আগে বলো যে উপরের গুলার আয়নীকরণ শক্তি বেশি নাকি কম? তুমি আগে দেখো, উপর থেকে নিচে আসলে আকার বড় হয়, তাহলে আয়নীকরণ শক্তি কমে, তার মানে আয়নীকরণ শক্তি কমে মানে নিচের গুলো অ্যান্সার হবেই না, তার মানে নিচের দুইটা অ্যান্সার হবেই না, নিচের দুইটা অ্যান্সার হবে, অ্যান্সার হওয়ার কোনো চান্স নেই, কারণ উপর থেকে নিচে আসলে তাহলে আয়নীকরণ শক্তি তো কমবে, তাহলে এই দুটো তো হবেই না, তাহলে উপরের দুইটার মধ্যে একটা হবে।
বাম থেকে ডানে যাওয়ার যে বিষয়টা আছে, এখন বাম থেকে ডানে যাওয়ার বিষয়টার সাথে এখানে আমরা জানি এটা একটা ব্যতিক্রম, যে বেরিলিয়াম ইজ গ্রেটার দেন বোরন। তার মানে এদের মধ্যে সবচেয়ে বেশি কে বলতো? বেরিলিয়াম। এদের মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে বেরিলিয়াম। আমাদের নর্মাল হিসাবে মানে বাম থেকে ডানে গেলে আকার আকার ছোট হয়, তাহলে আয়নীকরণ শক্তি বাড়ার কথা বোরনে, কিন্তু এটা তো ব্যতিক্রম। বেরিলিয়াম আর বোরনে তো ব্যতিক্রম আছেই। এই বেরিলিয়াম আর বোরনে ব্যতিক্রম আছে না? বেরিলিয়াম ইজ গ্রেটার দেন ব্যতিক্রম। হ্যাঁ, এটার অ্যান্সার হবে বেরিলিয়াম। সবাই বি লিখছো কেন? সবাই বি লিখছো কেন? বেরিলিয়াম হবে তো। মানে এটা তো ব্যতিক্রমের মধ্যেই আছে যে বেরিলিয়াম ইজ গ্রেটার দেন বোরন। মানে এটা মুখস্থ করে ফেলিও, বেরিলিয়াম গ্রেটার দেন বোরন, ম্যাগনেসিয়াম গ্রেটার দেন অ্যালুমিনিয়াম, আর এইদিকে নাইট্রোজেন গ্রেটার দেন অক্সিজেন, ফসফরাস ইজ গ্রেটার দেন সালফার। এই চারটা মুখস্থ অবশ্যই করে রাখবা। এই চারটা অল টাইম মুখস্থ করে রাখবা। বুঝতে পারছো? এই ভুল করিও না। এই চারটা দিয়ে এমসিকিউ দেখো বেশি আসছে, এই চারটার কাহিনী। কোনটির প্রথম আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি? কোনটা? নাইট্রোজেন, কার্বন, অক্সিজেন। আচ্ছা, তার মানে এটা কি বোরন হচ্ছে 5, অক্সিজেন হচ্ছে 8, কার্বন হচ্ছে 6, এটা হচ্ছে 7। তার মানে বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, এরকম করে। আচ্ছা, বাম থেকে ডানে গেলে আকার ছোট হয়, তাহলে আয়নীকরণ শক্তি বেশি হবে। তাহলে বাম থেকে ডানে এর আয়নীকরণ শক্তি বেশি হওয়ার কথা, কিন্তু আলটিমেটলি আয়নীকরণ শক্তি কার বেশি? নাইট্রোজেনের। এগুলোর মধ্যে তাহলে আয়নীকরণ শক্তি কার বেশি হবে? নাইট্রোজেনের। বুঝছো? বাম থেকে ডানের গুলো বেশি। তারপরে চলে যাবা যে এই দুটার মধ্যে কারো একটা বেশি হবে, তাহলে ডানে। তাহলে এই দুটার মধ্যে কার বেশি? আমরা জানি এটা তো ব্যতিক্রম, নাইট্রোজেনের বেশি, কার চেয়ে? অক্সিজেনের চেয়ে। সবাই ক্লিয়ার? বুঝছো? ধুমধাম দিয়ে দিবা। এই পরীক্ষায় আসলে ধুমধাম দিয়ে দিতে পারবা না? কোনটার আয়নীকরণ শক্তি সর্বনিম্ন? উপর থেকে নিচে আসো। মানে এটা তো সব গ্রুপ 1-এর, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম। উপর থেকে নিচে আসলে আকার বড় হয়, তাহলে আয়নীকরণ শক্তি কমে, তাহলে আয়নীকরণ শক্তি কমবে রুবিডিয়াম, তাই না? এটাও হবে রুবিডিয়ামের। উপর থেকে নিচে আসলে আকার বড় হয়, তাহলে আয়নীকরণ শক্তি কমবে। নিচের কোনটিতে সবচেয়ে কম শক্তি লাগে? কোনটাতে কম শক্তি লাগছে? পটাশিয়াম, পটাশিয়াম 19, ক্যালসিয়াম 20, সোডিয়াম আর ম্যাগনেসিয়াম আছে। সোডিয়াম তো উপরে, সোডিয়াম আর ম্যাগনেসিয়াম উপর দুটো আছে। কোনটিতে কম শক্তি লাগে? উপর থেকে নিচে আসলে আকার বড় হয়, তাহলে আয়নীকরণ শক্তি কম লাগে। তাহলে এই দুটার মধ্যে অ্যান্সার হবে, এই দুটার মধ্যে অ্যান্সার হবে। এখানে কোনো ব্যতিক্রম আছে না? এখানে কোনো ব্যতিক্রম নাই। পটাশিয়াম ক্যালসিয়ামের কোনো ব্যতিক্রম নাই। ক্যালসিয়াম মানে আমাদের ব্যতিক্রম ওই দিকে ছিল, এই দিকে না, এর পরেরটাতে ছিল ম্যাগনেসিয়ামের সাথে অ্যালুমিনিয়ামের। তাহলে এই দুটার মধ্যে বাম থেকে ডানে গেলে আকার ছোট হয়, তাহলে আয়নীকরণ শক্তি বেশি হয়, তাহলে এইটার আয়নীকরণ শক্তি হচ্ছে কম। তাহলে মানে পটাশিয়ামের কম, মানে এটাও হবে ক নাম্বার, এটাও হবে ক নাম্বার। এই পারতেছো না? এই পারো নাই? উপর থেকে নিচে গেলে কি কমে না? উপর থেকে নিচে গেলে কমে তো। এই গাধার দল, কি হয়েছে রে গাধা? গাধা পোলা পাইন রে, পারো নাই কেন? সোডিয়াম দিছো? আয় হায়, আই হায়। উপর থেকে নিচে গেলে কি কমে? তাই উপরেরটা মানে সোডিয়ামের নিচে আছে পটাশিয়াম, তার মানে কি আকার বাড়ে, তাহলে কি আয়নীকরণ শক্তি কমবে। তাহলে কোনটাতে কম শক্তি লাগবে? তাহলে এই দুটার মধ্যে একটা হবে। এই দুটার মধ্যে কে কম? এই পাশে আকার ছোট, তার মানে আয়নীকরণ শক্তি বেশি, এটাতে কম লাগবে। বুঝছো? এই বুঝে বুঝে দিতে পারো না? এই দিতে পারতেছো না? বলো বলো বলো, ক্লিয়ার হইছো? একটু বলো, ক্লিয়ার হইছো? অস্থির পোলা পাইন তোমরা, আসলে অস্থির পোলা পাইন, তোমরা পারবা, টেনশন করো না। আচ্ছা, একটা ইলেকট্রন সরানোর জন্য যে পরিমাণ শক্তি দিতে হবে, ইলেকট্রন সরানোর জন্য আয়নীকরণ শক্তি, তাই না? ইলেকট্রন সরানোর জন্য যা দিতে হয়। বেশি ভাবছিলাম স্যার। আচ্ছা ঠিক আছে, নিচের কোনটির, আচ্ছা এগুলো তো বারবার আসতেছে, বোরন, কার্বন, এটা আমরা করলাম একটু আগেও যদিও। বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, কোনটির আয়নীকরণ শক্তি বেশি? বাম থেকে ডানে গেলে বেশি হবে, তার মানে এই দুটার মধ্যে একটা বেশি, তার মধ্যে নাইট্রোজেনের বেশি। দেখছো, এগুলো কিন্তু বারবার আসছে, কিন্তু মাঝে মাঝে আমি
ডাবল দিয়ে দিচ্ছি এগুলা। আচ্ছা এইটা বলো, কোনটি দ্বিতীয় আয়নীকরণ শক্তি বেশি, এটা বলো। এই পোলাপাইন বলো, এটা বলো, এটা বলো, নিচের কোনটার দ্বিতীয় আয়নীকরণ শক্তি বেশি? দ্বিতীয় আয়নীকরণ, নিচের কোনটার দ্বিতীয় আয়নীকরণ শক্তি বেশি? কি হবে, কোনটা হবে? আচ্ছা দেখো, প্রথম কথা হইলো এখানে দ্বিতীয় আয়নীকরণ শক্তির বেলা একটা জিনিস খেয়াল করো, যে প্রথম আয়নীকরণ শক্তি, দ্বিতীয় আয়নীকরণ শক্তি, তো Mg প্লাস থেকে Mg2+ হবে, তাহলে এটা নিষ্ক্রিয় গ্যাসের যোগ্যতা অর্জন করবে। K প্লাস থেকে K2+ হবে, এইটা নিষ্ক্রিয় গ্যাস থেকে চলে যাচ্ছে। এইটা প্লাস থেকে Ca2+ হবে, নিষ্ক্রিয় গ্যাসের যোগ্যতা অর্জন করবে। Al প্লাস থেকে Al2+ হচ্ছে, এটাও কিছু করতেছে না, এটা কিছু করতেছেই না, 3+ হইলে যোগ্যতা অর্জন করতো। তো এখন বলো কোনটা হবে? হ্যাঁ ডেফিনেটলি বিটা হবে। কেন? এ নিষ্ক্রিয় গ্যাসের আগে থেকে যোগ্যতা অর্জন করেছিল, কিন্তু সেইখান থেকে কি হয়েছে, সেইখান থেকে আমাদের নিষ্ক্রিয় গ্যাস থেকে সে ভিন্ন ভিন্ন হয়ে গেছে। অ্যালুমিনিয়াম কেন, অ্যালুমিনিয়াম কেন দিলা, অ্যালুমিনিয়াম কেন দিলা বলো? মানে সবগুলারই তো বলছি দ্বিতীয় আয়নীকরণ শক্তি। সবাই পারছো? ক্লিয়ার? মানে এটার ইম্প্যাক্ট তো বেশি হবে আর কি, মানে কারণ নিষ্ক্রিয় গ্যাস আগে থেকে ছিল, সেখান থেকে নিষ্ক্রিয় গ্যাস থেকে মানে অন্যদিকে চলে গেছে এই কারণে। আচ্ছা কয়টা বাজে? 12টা। আচ্ছা শোনো, তোমাদের মোটামুটি মানে ক্লাসটাকে আর লেন্দি করতেছি না, মানে আমার আজকে শরীরটা একটু খারাপ। শোনো, আমি তোমাদের শুক্রবারে আরেকটা এটার উপর ক্লাস নিই, শনিবার থেকে তোমাদের ইয়াটা ক্লাস নেই, চ্যাপ্টার 2 এর উপরে শনিবার থেকে তোমাদের ক্লাসটা হবে, ঠিক আছে? চ্যাপ্টার 2 এর উপরে তোমাদের আজকে আর আমি সলভ করাবো না, সলভ যেগুলো করানোর আছে সেগুলো করাই দিব। আচ্ছা তোমাদের একটা কাজ করি, যেগুলো নিয়ে তোমাদের ওই যে কিছু কিছু জিনিস যে অফ ছিল, সেগুলো জিনিসগুলা আমি একটু বলে দিই, লিখে দিই, তোমরা একটু লিখে নাও, এগুলো নিয়ে আমরা তাহলে নেক্সট দিন আমরা করে ফেলি। এটা প্রথমেই, এটা বেশি সময় লাগবে না। এফ ব্লক মৌলে কিছুই নাই আসলে, এফ ব্লক এলিমেন্টের মধ্যে কিছুই নাই, এটা জাস্ট আন্ত অবস্থান্তর মৌল একটা জিনিস আছে, ওইটা জিনিসটা বলে দিলেই হয়ে যাবে। আমি আরেকটা জিনিস পড়াইতে চাচ্ছি, সেটা হচ্ছে ল্যান্থেনাইট এবং অ্যাক্টিনাইট সংকোচন। একটু লিখে নাও, এটা আমাকে পরের দিন তোমরা একটু দিয়ে দিও। হ্যাঁ, ল্যান্থেনাইট এবং অ্যাক্টিনাইট সংকোচন, সংকোচন কথাটা লিখলাম, সংকোচন, ল্যান্থেনাইট এবং অ্যাক্টিনাইট সংকোচন, এটা পড়াবো। আয়নিক পটেনশিয়ালটা পড়াবো, আর কিছু বাকি ছিল আমাদের। ও আচ্ছা, হার্নি স্মিথের একটা ইকুয়েশন আছে, এটা পড়াইতে চাইছিলাম, হার্নি স্মিথের ইকুয়েশনটা পড়াবো, আর হাইড্রোজেন বন্ধনের গুরুত্বটা পড়াবো। আচ্ছা নেক্সট দিনও আমরা কিছু কোশ্চেন সলভ করবো, এর সাথে কোশ্চেন সলভ করব, তাহলে আমাদের জন্য বেটার হবে। কোশ্চেন সলভ করব, আমি ভাবছিলাম আজকে শেষ করে দিব, কিন্তু শরীরটা কুলাচ্ছে না, আজকে বাদ রাখো। ল্যান্থেনাইট আর অ্যাক্টিনাইট সংকোচনটা বুঝাই দিব। হ্যাঁ, আর কিছু কি বাদ পড়ছে? এগুলোই না? একটু বলো তো, তখন একজন লিখছিলা, একটু বলো দেখি, এগুলো কি বাদ পড়ছে?
বিস্তরণ বল বা এমন কিছু একটা টপিক আছে। বিস্তরণ বল তো পড়াইছি, বিস্তরণ বল মানে লন্ডন ফোর্স। এই বিস্তরণ বল কিন্তু পড়াইছি, বিস্তরণ বল মানে লন্ডন বল, মানে ভ্যান্ডারওয়ালস বলের ওই যে একটা এক্সাম্পল সেটা, এটাই হচ্ছে ওই যে আবিষ্ট রাইফল, আবিষ্ট রাইফল এগুলোই না তখন লিখছিল আর কি। কর্ণ সম্পর্ক, আচ্ছা কর্ণ সম্পর্ক, এই তো। হ্যাঁ আর কিছু বাকি নেই শিওর আমি। এটা যদিও এই জিনিসটা আমাদের ইয়ার বইয়ে নাই, এটা জাস্ট আমরা গুহ স্যারের বই থেকে পড়বো। এটা এটা গুহ স্যারের বই, বাকিগুলো হাজারি স্যারের বইয়ে আছে, বাকিগুলো হাজারি স্যারের বইয়ে আছে। ক্লিয়ার? হুম, আচ্ছা আস্তরণ মানে হচ্ছে ওই যে শিল্ডিং ইফেক্ট, শিল্ডিং শিল্ডিং, আস্তরণ মানে শিল্ডিং আর কি। এটা কর্ণ সম্পর্ক করাইছিলেন নয়ের নিয়ম, আচ্ছা হ্যাঁ নয়ের নিয়ম দিয়ে। আমি ওটা একটু বিস্তারিত কয়েকটা এক্সাম্পল, দুই একটা এক্সাম্পল দিয়ে দিব, সমস্যা নেই। এটা এমসিকিউতে করাইছিলাম, জাস্ট আলাদা করে বলি নাই তো, তাই ও বলছে, সমস্যা নেই। তো এই জিনিসগুলো একটু লিখে ফেলো, এগুলো আমরা নেক্সট ক্লাসে করব। হুম হুম ঠিক আছে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, আজকের ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।